শিয়া ইসলামে ইমামদেরকে বোঝাই। তাই শিয়া ইসলামে ইমামদেরকে বোঝায়। আচ্ছা ভাই দেখেন, এই যে বাবু মিয়া ভাই, যে শিয়া সুন্নি এই যে জিনিসটা, অর্থাৎ আপনি যে কিভাবে ইসলামটাকে দেখবেন সেটাও কিন্তু নির্ভর করে আপনার এই দৃষ্টিভঙ্গির উপরে। আপনি যদি শিয়া গোত্রভুক্ত হন তাহলে আপনি ইসলামটাকে বা মানুষটাকে, মানব সমাজটাকে একভাবে দেখবেন। আপনি যদি সুন্নিভুক্ত হন তাহলে আপনি একভাবে দেখবেন। এই যে দেখার ভঙ্গিটা ভিন্ন ভিন্ন, এটা কিন্তু কেউ বুঝতে পারে না। এরা মনে করে যে সবারই দৃষ্টিভঙ্গি এক। আমাদের একটা বিবেক আছে না? আসলে কি বিবেক আছে? বিবেক বলে কোনো জিনিস আছে? বিবেকটা তো সমাজ তৈরি করে, তাই না? গতকালকে এ নিয়ে ব্যাপক কথা বলেছি যে বিবেক আসলে কারো থাকে না, বিবেক তৈরি করতে হয়। এটা তো এরা মানে যারা আলাপ করে, যারা এই বিষয়গুলো আলোচনা তোলে, বা যারা এই বিষয়টা নিয়ে লাইভ করে, তারা এই জিনিসটা বোঝে বলে আমার মনে হয় না। আসলে বিবেকটা কি? বিবেক তো সমাজ আমাকে সেই দিকে ধাবিত করে। আচ্ছা যাই হোক, হ্যাঁ মামু কথা বলো। কি বিষয়ে বলবো বলো? হ্যালো, বলো তুমি তোমার মতো করে বলো, আমি যেটা আমাদের শোনো মামু, আমরা এই যে বক বক করি, আমাদের বক বকের তুমি আজকে উদ্দেশ্য। কি তুমি আজকে কি তুমি কি আজকে ফেসবুকের একটা পোস্ট পেয়েছো? কি পোস্ট মামু আমার ভাই? একটা বন্ধু আছে, যেটা হলো আমাদের জাসদের 80-র দশকের নেতা, হ্যাঁ, হ্যাঁ। বুলবুল তালুকদার। ইনার আচ্ছা কাছে তুমি একটা, যদি নাও থাকে তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। কপাল বড়, চুল লম্বা। হুম, আচ্ছা 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 দেখলে বুঝতে পারো বুলবুল তালুকদার। উনি আচ্ছা ঠিক আছে। শুদ্ধস্বর সংলাপ, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ এই নামে একটা আচ্ছা অনুষ্ঠান করে। হ্যাঁ, উনি থাকে হচ্ছে অস্ট্রিয়ার লিনজে। হ্যাঁ। উনি থাকে অস্ট্রিয়ার লিনজে। আচ্ছা হ্যাঁ, সে খুবই, আচ্ছা ঠিক আছে। মানে সেও হচ্ছে যে ঠিক তোমার আছে। মতো, মানে আমার মতো, যে অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমস্যা পেরিয়েও আমরা হচ্ছে যে প্রগতিশীলতার কথা বলি, আধুনিকতার কথা বলি, বা ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি, ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি। তো তিনিও হচ্ছে যে এই প্রকৃতির মানুষ। তো আচ্ছা আচ্ছা আজকে তোমার যখন আমি কুষ্টিয়া যাই, তখন গাড়ির ভিতরে বসে বসেই ওনার ওই একটা ফেসবুক পোস্ট দেখলাম। আর সেটা হলো যে কি, আই আশা আশা না নামা না কি যেন এরকম একটা মেয়ের নাম, ইরানে। তার হচ্ছে যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকালকে ইরানে ইরানে বোধহয়, ইরানে। হ্যাঁ হ্যাঁ, ইরানে ইরানে মারা গতকালকে গেছে। তাকে 22 বছরের একটা মেয়ে, তাকে হচ্ছে যে হিজাবের মাপজোক ঠিক মতো না করে পরিধান করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জি হুম, হ্যাঁ এবং হ্যাঁ সেটার প্রতিবাদ ইরানের মেয়েরা হিজাব খুলে হচ্ছে যে প্রতিবাদ জানিয়েছে। হ্যাঁ হ্যাঁ তো দেখলাম। আমি আমার আমার পার্টির প্রোগ্রামে আমি জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমার একটু কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও প্রোগ্রামটা অনেক বড়, বক্তা অনেক, হ্যাঁ। হুম, তো সেখানে আমি শুধু এটুকুই বললাম যে আমার নারী সাথীরা, ওখানে প্রায় 100-150 মেয়ে ছিল আমাদের পার্টির প্রোগ্রামে। হ্যাঁ হ্যাঁ, তো মানে হয়তো এটা আগে আমি অনেক দেখছি যে হিজাব পরেই অনেক মেয়ে আমাদের পার্টির প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, কিন্তু আজকের ব্যাপারটা একটু বিশেষ বৈশিষ্ট্যের ছিল। সেটা হলো যে মেয়েরা কেউই মুখ আহ, ঢাকা রাখেনি, সবাই মুখ খুলে বসেছে। আচ্ছা আচ্ছা তো খুব সংক্ষিপ্ত 2-1 মিনিটের বক্তৃতা দিতে হবে যেহেতু, সেহেতু আমি উঠেই বললাম যে আমাদের নেতা, আমাদের, আমি বলবো যে রাজনৈতিক দার্শনিক এবং বাংলাদেশের রাজনীতিতে আইকন হাসানুল্লাহ কিনু যেহেতু বারবার বলেছেন যে আমাদের বাঙালি সংস্কৃতি চর্চাটা খুব গুরুত্বপূর্ণ। আউল বাউল জারি সারি হাটি ভাটিয়ালি মুর্শিদি, হ্যাঁ, লালন, হাসন রাজা, এসব চর্চা হ্যাঁ করা আমাদের জন্য খুব প্রয়োজন। কি কারণে? যে এটার মধ্যে আমরা বাঙালি সংস্কৃতি খুঁজে পাই। এবং 71 সালের মুক্তিযুদ্ধে বাঙালি মুসলমানরা পাকিস্তানি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করেছে। তো সেই কারণে হচ্ছে যে আমরা কখনোই মানে জাতিগতভাবে এক ছিলাম না। আমরা মুসলিম ছিলাম, সেটা ধর্মের ব্যাপার, কিন্তু জাতির বিষয়টা হচ্ছে আরো আগে। যেমন তুমি যদি আজকে প্রশ্ন করো এই আমাদের যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে বা ওয়াজ করতেছে এরকম, তাদেরও যদি প্রশ্ন করো যে তুমি আগে বাঙালি না আগে মুসলমান,
এই প্রশ্নটা যদি করো, কতজন সঠিক উত্তর দেবে সেটা নিয়ে আমি সন্দিহান। না হ্যাঁ, আমার এখানে দর্শক যারা না, তবে যেখানে মামু আমাদের যারা দর্শক তাদেরকে তো অনেককে আমি চিনি, তো তারা উত্তরটা কিন্তু ওইভাবে দিবে যে আমরা প্রথমত বাঙালি, দ্বিতীয়ত আমরা মুসলমান। অবশ্যই এই অবশ্যই, বিষয়টা মোটামুটি সেটাই আমিও আমি প্রত্যাশা করি মনে প্রাণে, সেটা হ্যাঁ আমিও প্রত্যাশা করি, হ্যাঁ সেটাই আমি মনে প্রাণে প্রত্যাশা করি। তো যাই হোক, তা খুব সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে ওইটা বললাম যে আমাদের নারী সাথীরা এইভাবে এসেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। তো এটা বলতে পারলাম না যে যে ছেলেটা লিখছে ফেস্টুনে বুকের সামনে এটে ধরেছে, ধরে হাস্য মুখে দাঁড়িয়ে আছে যে নারীরা তোমরা স্বল্প পোশাক পরলে আমার প্যান্ট ভিজে যায়, সেটা আমি বলতে পারলাম না, কারণ এত বড় অশালীন কথা এত বড় মিটিং এ যেখানে মুখের দেড় সামনে দু বলা হাজার লোক যায় না। উপস্থিত, হ্যাঁ হ্যাঁ 1,500 লোক উপস্থিত, সেখানে আমি বলতে পারলাম না মামু। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছিল যে আমি বলে ফেলি, রাগে ক্ষোভে দুঃখে অভিমানে বলে ফেলি। তো বলো যাই নাই, খুব হোক, ভালো করে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ সেটাই। তো যাই হোক, আমি সেটাই বলছি যে আমাদের সাংস্কৃতিক চেতনার মানটা বাড়ানোর জন্য, সাংস্কৃতিক চেতনা বিকাশের জন্য আমাদেরকে খুব কঠোর হওয়া প্রয়োজন, এবং রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের সমস্ত বামপন্থী রাজনৈতিক দলেরা যারা বিভিন্ন সময়ে মানে সরকারের দালালি করেছে, আমাদেরকে যদি বলা হয় আমরাও এখন দালালি করতেছি, আওয়ামী লীগের দালালি করতেছি, কিন্তু যদি কোনো বামপন্থী এরকম ভাবে বলে যে বিএনপি আর আওয়ামী লীগ হচ্ছে যে টাকার এপিটোপিট বা হাতের এপিটোপিট, তাহলে সেটা কিন্তু নিতান্তই ভুল হবে। কারণ হচ্ছে যে খালেদা জিয়া হচ্ছে রাজাকারের মা, খালেদা জিয়া হচ্ছে রাজাকারদের পৃষ্ঠপোষকতা করছে, মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করছে, আর শেখ হাসিনা অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের শক্তির দল। হ্যাঁ, তারাও এখন রাজাকারদের বা ধর্মান্ধদের কাঠমোল্লাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেটা ঠিক, কিন্তু এদের দ্বারাই কিন্তু আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি, যেটা আমাদের দেশে স্বপ্নেও চিন্তা করা যেত না। তো সেই কারণে আমার জাসদকে যারা বলে যে তোমরা হলো আওয়ামী লীগের দালাল, তখন আমি বলি যে না, আওয়ামী লীগের পারপাস আমরা কিছুই সার্ভ করিনি, কিন্তু আওয়ামী লীগ আমাদের পারপাস সার্ভ করেছে, আমরা সেই জায়গাটায় সফল। আচ্ছা মামু, এখানে কিছু কমেন্ট সম্পর্কে একটু আলোচনা করা দরকার। আরেকটি ব্যাপার হলো, আমাদের মাঝে এসেছেন মানুষের ইতিহাস ভাই। তো মানুষের ইতিহাস না ভাই, ঠিক আছে, কিন্তু তোমার বক্তব্য কি শেষ আপাতত? বাবু মিয়া, আচ্ছা আগে ওনার বক্তব্যটা শুনি। আগে শুনি যে হ্যাঁ মানুষের ইতিহাস কি ভাই, হয়েছে? আপনি কিছু কি সংযুক্ত বিযুক্ত করতে চান, বলেন একটু কাইন্ডলি। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আমাকে শোনা যাচ্ছে রোশন ভাই? জি জি শোনা যাচ্ছে, হ্যাঁ অবশ্যই বলেন। না, উনি অত্যন্ত চমৎকার বলছেন, আমি শুনতেছিলাম এবং আমি মনে প্রাণে খুবই কষ্ট পেয়েছি। উনার কথা শুনে আমি একটা কষ্ট অনুভব করছি। ওইটা আমার বাস্তবতা থেকে, আমি বেশ কয়েকটা দেশ ঘুরছি এবং তাদের সংস্কৃতিটা আমি দেখেছি। তো ওই জায়গায় আমি ভালোভাবে বিশ্বাস করি, দেখি, বিশ্বাস করি বলতে এটা যৌক্তিকভাবে আমি যেটা মানে আস্থা রাখি, যে একটা জাতির যদি তার নিজস্ব সংস্কৃতি হারায়, ওইটা যে কতটা লাঞ্ছনায় চলে যায় একটা সময় এবং তার অবস্থা যে কত খারাপ হয়, সেটা মানে বোঝানো ভাষায় অনেক কঠিন। আসলে প্রতিটা জাতির তার নিজস্ব পরিচয় আগে, তারপরে তার ধর্ম পরিচয়। এটা হওয়া উচিত। একটা সফল জাতি হিসাবে, একটা সুন্দর জাতি হিসাবে, সভ্য জাতি হিসাবে তার জাতীয়তা আগে, তারপরে তার ধর্ম পরিচয়, হোক সেটা হিন্দু, হোক সেটা মুসলমান। তা আমাদের এই ভারতীয়দের একটা জাতীয়তা অঞ্চল ভেদে আছে। আপনি আরব কান্ট্রি গুলাতে দেখলে তাদের একটা জাতীয়তা পাবেন, ওইটা আপনি আরব যে কান্ট্রি গুলো আছে, ধরেন সৌদিতে যান, সৌদির সাথে দুবাইয়ের মিল পাবেন, তারপরে ওই ওমানের মিল পাবেন। ওই আরব এলাকার আরব যে সংস্কৃতি, ওটা তাদের সংস্কৃতি। তারপরে ওইখানে যে সবাই মুসলমান তা না, হয়তো ছিল বা আছে অন্য ধর্মের, বাট ধর্মীয় পরিচয়টা পরে। ঠিক তেমনি ভাবে আমাদের বাঙালিদের যে হাজার বছরের ইতিহাস, হাজার বছরের সংস্কৃতি, এটা জলাঞ্জলি দিয়ে আজকে যা তা চেষ্টা করা হচ্ছে, সেটা অত্যন্ত খারাপ এবং খুবই অমানবিক। এখানে লাইভে বলা যায় না, তারপরও আমার একটা পোস্টে আমি লিখেছি যেটা, যে তুমি আরব ভালোবাসো, সেটা কোনো সমস্যা না, আর আমি বাংলা ভালোবাসলেই যত দোষ, শুয়োরের বাচ্চা।
এটা একটা কুবের বহির প্রকাশ আর কি। তো এখন একটা কাব্যিক ভাষা হয়ে গেল ভাই, আপনার একটা কবিতা মতো হয়ে গেল। হ্যাঁ, ভাত না দে ঠিকই বলেছে। হারামজাদা, নইলে মানচিত্র খাবো। না আমার খোদার কাছে কিছুই ফেলনা নয় আজ। হ্যাঁ, হ্যাঁ, খাদ্য আপনি মন্ত্রী ও আপনি মন্ত্রীর দেখবেন। গাড়ি জি। কিংবা নিতম্ব প্রধান হ্যাঁ। নারী, আমার খোদার কাছে কিছুই ফেলনা নয় আজ। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। না, এখন আমি অতিষ্ঠ হয়ে এই কথাগুলো বলতেছি যে না না মারাত্মক ঠিক ভাবে ঠিকই আছে। এই বলেছেন আপনি। যে সমস্ত হিপোক্রিটরা আছে, ওরা মারাত্মক হিপোক্রিট। ওরা ধর্ম বুঝে না, ওরা সংস্কৃতি বুঝে না, ওরা কি বলে ওই যে বায়াস্ট হয়ে আছে কোনো একটা বিষয়ে, এই ওইখানে সবগুলো অ্যাড করে ফেলতেছে। সে তার নিজস্ব ব্যক্তিত্ব, আরে আমার এক হুজুর বলছিল যে ওরা কি অবস্থায় আছে কি যে জানে না, মানে ওরা যে জানে না তাও জানে না, এটা হচ্ছে ওদের জি সমস্যা। জি রাইট জি, রাইট রাইট এই রাইট। কথাটা আমি জি। সবসময় বলি ভাই। মানে আমি এই আমার সময়টা হুজুর এই কথাটা আমার এক টিচার, আমার জনাব আর কি, মাদ্রাসায় আমি যখন পড়তাম বলছেন তুমি দাঁড়াও, তুমি পিছনের বেঞ্চে, তুমি মনে হয় আসো নাই, 1-2 সপ্তাহ তোমার দেখি নাই। আমি বললাম জি জনাব আমি আসি নাই। বলছে তুমি কি পড়া জি পারো জনাব। আজকের? আমি বলছি না, আমি এইটা পড়া পারি না, আজকের পড়াটা আমি পারি না। কয় আচ্ছা ঠিক আছে তুমি পারো না, কিন্তু কোন লেসনে কোন বিষয়ে পড়া হচ্ছে, কোন অধ্যায়ে পড়া আছে সেটা কি তুমি জানো বাবা? আমি বলছি না সেটাও জানি না। বলছে তাইলে তুমি এমন গর্দভ যে তুমি কি জানো না সেটাও জানো না, কোথায় পড়া গেছে কোথায় আছে সেটাও তুমি জানো না। অন্তত তোমার আশেপাশে ওদের কাছ থেকে জানো যে পড়াটা কোন জায়গায় চলতেছে, তুমি যে কি জানো না সেটা অন্তত জানো, তারপরে শিখে নিও। তো হ্যাঁ সেটাই। আমার ওই ঘটনাটা আমার ক্ষেত্রে এখন ঘটতেছে। আমিও কিছু লোককে দেখতেছি যে ওরা তো বুঝে না, কি যে বুঝে না সেটাও বুঝে না। আরো বাংলায় যদি বলি, আরো ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে এটা দাঁড়ায় এইভাবে যে তারা ধরেন, আমি একটা উদাহরণ নিয়ে আসতেছি, মুসলমান ধর্ম। মুসলমান ধর্মের কিছু ধর্মান্ধ মুসলিম আছে, আমিও মুসলিম, আমার আশেপাশে সবাই মুসলিম, তো আমরা এই এই প্রকারের ধর্মান্ধ না, আমরা বুঝে শুনে মুসলিম। আমিও নামাজে যাই, আমিও রোজা করি, সব করি, আমার আত্মীয় স্বজন ভাই বিরাট করে। কিন্তু আমাদের মধ্যে কিছু জঙ্গি বা উগ্রপন্থী বা মৌলবাদী আছে, ধর্মান্ধ আছে। ওরা কোরআন ছুঁয়েও দেখে নাই, ওরা শুনে শুনে মুসলমান, সে নিজেও জানে না কোরআনে কি লিখা আছে, সে শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করে যাচ্ছে, সে মুসলমানও নয় ঠিক মতো, সে হচ্ছে হুজুগে মুসলমান। সবাই বলতেছে নেকাব পড়তে হবে, বুরকা করতে হবে, বুরকা করো। কোথায় বাবা বুরকার কথা এইভাবে লিখা আছে, কোথায় কোরআনে লিখা আছে, সেটা সে কোনোদিন তুইও দেখবে না। একটা দেখবেন, ওই যে ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপ, জাফর ইকবাল স্যারের সিলেটের সাজুল্লাহ ইউনিভার্সিটির প্রতিবাদ করতেছে জি একটা লোক, জি, বলছে আমি এই আমি ওইটাই কুলাঙ্গার। বলতে চাচ্ছিলাম ভাই। জি, এই হ্যাঁ কুলাঙ্গার। তো মানুষের কি সাংবাদিক ভাই, বলছে এই কুলাঙ্গার কি করেছে? বলছে তা তো জানি না। বলছে এই তা তো কুলাঙ্গার জানি। আমার নবীকে এই সেই গালি দিছে। তারপর সাংবাদিক বলছে হ্যাঁ ঠিক আছে, জাফর ইকবাল কি গালি দিছে? কয়, ভাই সেটা তো জানি না। তো তুই মিছিল দিচ্ছিস, সামনে এসে বক্তব্য দিচ্ছিস, কি নিয়ে দিচ্ছিস সেটা তুই জানিস না, এটা কোনো কথা হইলো ভাই? ওই যে নুপুর শর্মা না আমি বারবিকিউ ওইটাই করছে, বলতে ওইটাও চাইছিলাম। জিগাইছিল। মামু জি। মামু, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো হ্যাঁ। কথা বলছিলেন কে আমি জানো? আরেকটা মানুষের হ্যাঁ, মানুষের ইতিহাস, আমি ইতিহাস, আরে একটা কথা বলে মানুষের ও1 মিনিট ইতিহাস। নিয়ে আমি মানুষের চলে যাব, ইতিহাস ভাই, পরে আবার মানুষের আসবো। ইতিহাস ভাই, মানুষের জি ইতিহাস জি। ভাই, 1 মিনিট প্লিজ। প্লিজ আমাকে একটু বলতে দেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলেন, জি অবশ্যই বলেন। আচ্ছা অবশ্যই অ্যাড করেন, অ্যাড করেন না, এটা আমি খুশি হই, অ্যাড করেন। জি জি। জি। যে প্রেম ছিল, হ্যাঁ, সেটার কারণে হচ্ছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে এইটা একটা ফেসবুকে পোস্ট দিছিল যে সে একটা নারী লোলুপ লোক ছিল, ঠিক আছে? তো সেই কারণে একটা পোস্ট দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখন এটা তো ইতিহাস, এটা তো অসত্য কিছু না। তাহলে এখন আমাদের রাষ্ট্র তাকে অ্যারেস্ট করবে কেন? এখন হ্যাঁ, এটা ওই যে তো বললাম না, না, সবকিছুই এখানকার চলে মামু গেছে শোনো, গুজবের মধ্যে। মামু এখানে আমাদের হ্যাঁ বাবু মামু বলো। মিয়া ভাই একটা কথা বলেছেন, রাজনৈতিক না, আলোচনা বাদ দেন। বাবু মিয়া ভাইয়ের কথার উত্তর আমি দেবো। হ্যাঁ, বাবু মিয়া ভাইয়ের কথার উত্তর দেবো খুব সংক্ষেপে, 30 সেকেন্ডের মধ্যে। আমি কাউকে হ্যাঁ ডিস্টার্ব করব না। সেটা হলো যে একটা রাজনৈতিক দল, সে যে দলই হোক, সেই দেশটা পরিচালনা করে। সুতরাং একটা দল যেভাবে দেশ চালায়, দেশটা সেভাবে পরিচালিত হয়। সুতরাং যদি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম, রাষ্ট্রীয় গণমাধ্যম সবকিছু যদি সংস্কৃতিকে তার জায়গা থেকে বিকশিত করতে চায়, সে কোন চেতনা ধারণ করে, তাহলে রাষ্ট্রটা সেদিকেই এগোবে, তার মানুষের চেতনাও সেদিকে এগোবে। তো সুতরাং আমরা দিনে দিনে এই যে বিভিন্ন কয়েক বছর আগে থেকে, তারপরে হয়েছে কি যে অমুক ইয়ের নামে ওয়াজ মাহফিল, অমুক ওয়ার নামে
কোরআন শরীফ, কি হলো, তাফসিরুল কোরআন, এইসব। এবং সেখানে প্রধান অতিথি কারা? আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মেয়র, আওয়ামী লীগের চেয়ারম্যান, ঠিক আছে। এবং সেখানে হচ্ছে যে জামাত বিএনপির ইয়ে করা হয়েছে, মানে তোমার প্রশংসা করা হয়েছে, আর আওয়ামী লীগকে ভৎসনা করা হয়েছে। তারা শুনে আওয়ামী লীগের নেতারা সেখানে 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দিয়ে চলে এসেছে। যে কারণে আজকে আজকে এই জামাত এবং তার পাশাপাশি যে সমস্ত ধর্মান্ধ রাজনৈতিক দল তারাই বিকশিত হয়েছে। সুতরাং বাবু মিয়া ভাই, আপনি যেভাবে বলতেছেন যে রাজনৈতিক আলোচনা বাদ দেন, রাজনৈতিক আলোচনা ছাড়া, যেমন প্লেটো বলেছে যে রাজনৈতিক জীব না, সে হচ্ছে যে ঈশ্বর, নতুবা হচ্ছে সে পাগল, তাই তো নাকি মামু? হ্যাঁ 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 কথাটা তো হ্যাঁ এরকমই, হ্যাঁ কথাটা তো হ্যাঁ এরকমই ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এখন হচ্ছে যে রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে আপনি কোথায় যাবেন? আপনি কার সমালোচনা করবেন? আপনি হচ্ছে যে কার কথা বলবেন, কার সমালোচনা করবেন? আমার কথা শেষ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানুষের ইতিহাস ভাই, এবার আপনার ফ্লোর, বলেন যে যে সমাজে বাস করে না, বলেন, হ্যাঁ বলেন, সে হয় আপনি বলেন, পাগল, আপনাকে তো বললাম। সে হয় পাগল, না হয় সে ঈশ্বর। আর সমাজে আপনাকে বাস করতে হলে আপনার সামাজিক জীব হিসাবে আপনার রাজনৈতিক অধিকার আপনার চর্চা করা উচিত, এবং সেটা অধিকার, এবং সেটার ভিতর দিয়ে আমরা বিকশিত হচ্ছি। আসলে আমি এই বিষয়টা আপনার সাথে যা সমর্থন দিলাম, বাট আমি দুটি কথা বলে চলে যাব, ওই দুটি কথা আমার মানে নিয়ে আসছি আর কি। হ্যালো, ওইটা প্রথম দিকে আলোচনা করছেন রোশন ভাই, গতকালকে আপনার আলোচনা সাউন্ডটা, করছেন। মানুষের ইতিহাস ভাই, আপনার সাউন্ডটা কম আসছে, একটু সাউন্ডটা দেখেন, একটু আপনার মুখটা আরো কাছে নিয়ে আসা যায় কিনা। এইবার ঠিক হইছে? এবার ঠিক আছে? হ্যালো? হ্যাঁ এখন একটু স্পষ্ট আছে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, না আপনি গতকালকেও যে বিষয়টা আলোচনা করেছেন এবং আজকেও আলোচনা করছেন, ওই জায়গায় একটু অ্যাড করতে চাই যে মানুষের যে বিবেক কোথা থেকে আসে, সেটা কিভাবে প্র্যাকটিস করতে হয়, এবং সেটা অঞ্চল ভেদে যে দরদ দেখাবেন ঈদের দিনে, কুরবানির দিনে, সাপোজ আপনি মুসলমান, ওই যে দরদ দেখাবেন ওইটা কোন দরদ তো বুঝতেছেন, এই দরদটা আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চর্চা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে? হ্যালো, আমাদের, হ্যাঁ হ্যালো, বলেন, শুনছি, হ্যাঁ বলেন। আমাদের প্র্যাকটিস থেকে আমাদের আপনার মনে হয় নেটের সমস্যা মনে হয় ভাই। নেটের সমস্যা। নেটের সমস্যা। ঠিক আছে, তাইলে আপনারা আলাপ করেন, নেট ক্লিয়ার হলে একবার এড হবো। আচ্ছা ঠিক হ্যালো, আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ মামু বলো। সেটাই আপনারা আলাপ করেন। না, আচ্ছা ঠিক ওই আছে। উনি চলে গেলে তো আলোচনাটা মানে এটার ব্রেক অফ হয়ে যাওয়ার মতো আর কি। হ্যাঁ, হ্যাঁ কারণ তো যে বলো, শুরু ধারাবাহিকতায় একটু আলোচনা শোনা, হচ্ছিল। থাকতে থাকতে বলো। একটু শোনা, একটু শোনা গেলে আমি এক হ্যাঁ মিনিট বলে যাই। হ্যাঁ, বলেন বলেন, শোনা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। বলেন 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 বলেন। জি, এইটাই বলতে চাইছিলাম আর কি, যে যে আপনি যে বিবেকের কথা বলছেন, বিবেক কিভাবে তৈরি হয়, কোন প্রেক্ষিতে, আপনি দেখবেন যে ওই যে আমি এই বিষয়টা ক্লিয়ার করতাম বা এড করতে চাইছি রোশন ভাইয়ের সাথে, যে আমরা পশু পাখির প্রতি যে মানবিকতা দেখাই, আমাদের যে বিবেক, যে কোনটা আমরা নিব কোনটা নিব না, এইটা আইন, সংস্কৃতি, দেশ, আমি যুদ্ধ। একটা সেকেন্ড কি ইন্টারফেয়ার করতে পারি প্লিজ? একটা সেকেন্ড। জি 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 জি, অবশ্যই অবশ্যই। বিবেক বলে তো আসলে দেহে কোনো পার্টস নেই। বিবেক আসলে হচ্ছে যে বস্তুগত চেতনা থেকে উদ্ভূত। না সেটা ঠিক আছে, রোশন ভাই গতকাল যে আলাপটা করতেছিলেন যে আমরা বিবেক, মানবিকতা এগুলা চর্চার মাধ্যমে আমরা ভালোর দিকে নিয়ে যাই, এটা কোনো ফিক্সড বিষয় না যে আমরা এই দিক থেকে বিবেচনা করব বা মানবিকতা কাকে দেখাবো না দেখাবো, বা আমরা সভ্য হব কিভাবে, এটা কি চর্চা না বাই ডিফল্ট? তো উনি বলছেন যে না, বাই ডিফল্ট সব কিছু না, ওইটা জেনেটিক সব কিছু না, ওইটা আমরা সমাজের চর্চা করার মাধ্যমে এটার উন্নতি ঘটাই, তখন আমরা সভ্য হই, রাইট আমরা রাইট রাইট আচরণে রাইট রাইট। সভ্য হই। আর আজকের যে বিষয়টা আলোচনা নিয়ে আসছেন, এটার বিষয়ে একটু এড করবো, যে ওই যে উনার জগত, পৃথিবীর যে মানে যেটা পৃথিবী ভৌগোলিক জীবন ও জগৎ, হ্যাঁ, পৃথিবী জীবন ও পৃথিবী জীবন ও বিবর্তন, পৃথিবী জীবন ও বিবর্তন।
পৃথিবী জীবন ও বিবর্তন। তো আমি জি চেষ্টা জি করছি উনার এই মানে কি বলে লাইভে গতকালকে শুনে বা আজকে শুনে বা প্রায় সময় রোশন ভাই এই বিষয়ে মানে কাছাকাছি থাকে। উনি ধর্ম নিয়ে তেমন একটা বলেন না, বাট ওই পৃথিবী জগৎ নিয়েই উনি কথা বলেন। তো আমি খুবই চমৎকার ভাবে উপকৃত হইছি রোশন ভাইয়ের লাইভ থেকে। আমি নিজেও জানতাম না ওই যে পৃথিবীর যে ব্যাসার্ধ কিভাবে মানে ইয়ে করতে হয়, মেজার করতে হয়, বা এই যে পানি শূন্য অবস্থায় পৃথিবীকে কিভাবে দেখাবে, এই যে মানে আরো অনেক চমৎকার বিষয়গুলো জেনেছি এই লাইভে এসে। এটা সত্য, আমার ভালো লাগে পৃথিবী সম্বন্ধে যত জানি। কিন্তু আমাদের এখন নতুন যে জেনারেশন আসতেছে, এই যে বিশাল একটা জেনারেশন, আপনি দেখেন এসএসসি দিছে আপনার 21 লক্ষ প্রায় প্লাস মাইনাস। এটা কিন্তু বিশাল জনগোষ্ঠী। আপনার সুইডেনের টোটাল জনসংখ্যা হচ্ছিল 17 লাখ, আমি প্রায় 4 থেকে 5 বছর আগের পরিসংখ্যানে দেখছিলাম। তো ওই জায়গায় আমাদের এসএসসি দিচ্ছে 21 লাখ। এই যে বিশাল জনসংখ্যা, এই যে তরুণরা, এই যে কি বলে টিনেজাররা উঠতেছে, একটা নতুন জেনারেশন আমাদের সামনে আসতেছে, তারা কি আজহারি ভক্ত হবে আর আমরা বসে বসে থাকবো? নাকি আমাদেরও দায়িত্ব আছে তাদেরকে কিছু শিখানোর, দেখানোর? সেই দায়িত্বটাই হয়তো ওই যে বিজ্ঞান সংস্থা বা ওই ধরনের লাইভের মাধ্যমে, রোশন ভাইয়ের মাধ্যমে এই পালন করা হচ্ছে, বা একটু হলে অবদান রাখা হচ্ছে। উনি বলছিলেন যে আপনার মোমবাতিটা তুলে ধরেন। আমি ওই কথার প্রেক্ষিতে আজকে সকালে লাইভে রোশন ভাই বলছিলেন যে আপনার মোমবাতিটা তুলে ধরেন। আমার কর্মক্ষেত্রে গিয়ে আমার নিজের ইন্টারনেট দিয়ে আমার ল্যাপটপে স্টুডেন্টদেরকে ডেকে এনে বলছি, তোমরা এখানে নাসা লিখো, নাসা ভিডিও লিখো, দেখো কি আসে। ওইখানে মহাশূন্যে গেলে দেখো পানি নিচে ফেললে পড়ে না, ও হাঁটতেছে পায়ে চাপ লাগে না। বলো তো কেন? আমার ওজন 70 কেজি আছে, ওইখানে গেলে জিরো হয় কেন? তারা বলে না আমরা জানি না, আমরা তো এটা বিশ্বাস করি না, হাত থেকে মোবাইল ছাড়লে তো পড়ে যাবে। আমি বলছি না, ওই জায়গায় পড়ে না, ওইটা দেখো। ওইখান থেকে পৃথিবীকে কিভাবে দেখা যায়। আমরা বাংলাদেশ থেকে যদি নিচ দিয়ে যাওয়া সম্ভব হতো, তাহলে আমেরিকার পেরুতে গিয়ে বাসতাম। আর পেরুদের ওই লোকগুলো, একটা ছাত্র বলতেছে তাইলে ওইটা পড়ে না কেন? আমি বলছি ওরা পড়ে না এই কারণে, এইভাবে তাদের দেখলাম আগ্রহ আছে জানার পৃথিবী সম্বন্ধে। তো পৃথিবী সম্বন্ধে এই যে জানার আগ্রহ, ওইটা যদি আমরা আরো জানি, আমাদের মধ্যে আলোচনা হয়, এবং আমরা এইভাবে যদি একটু একটু করে প্রচার করি বিজ্ঞান সংস্থার মাধ্যমে, বা আমরা যদি নিজেরা অনলাইনে উদ্যোগ নিয়ে অনলাইনে অন্তত এটাকে আলোচনায় রাখি, আমার মনে হয় এটা খুবই চমৎকার হবে এবং একটা নিরপেক্ষ জ্ঞানের আলোচনা হবে। মানে আমি নিজে যদিও ধর্ম সম্বন্ধে কিছুটা করেছি, চর্চা করেছি, বা মাদ্রাসায় স্টুডেন্ট ছিলাম এক সময়, কিন্তু এখন আর ধর্ম নিয়ে এত টানাটানি ভালো লাগে না। আমার কাছে মনে হয় ধর্মকে গুরুত্ব না দিয়ে আমরা বিজ্ঞান চর্চা যদি করি, অটোমেটিক এই ধরনের মানে কি বলে ব্যাকডেট ধর্মান্ধতা, কুসংস্কার আমাদের থেকে অলরেডি চলে যাবে, বা এটার প্রভাব কমে যাবে। এটা একটা হতে পারে। এই আমার বক্তব্য শেষ। আচ্ছা, এখানে আমাদের টিটো একটা হ্যাঁ, মন্তব্য টিটো, করেছে হ্যাঁ, মামু, টিটো খুব রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনা কথা করা লিখেছে। যাবে না, ধর্মীয় আলোচনা করা যাবে না, হ্যাঁ বিজ্ঞান নিয়ে আলোচনা করলে তারা নাস্তিক, তাদেরকে কোপাও, তাহলে কি নিয়ে আলোচনা করতে হবে? খুব ভালো কথা বলেছো টিটো, তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হ্যাঁ, আসলে ঘটনাটা কি, ঘটনাটা হলো যে আমরা এত বেশি অসহিষ্ণু, বুঝেছো মামু, আমরা এত বেশি অসহিষ্ণু যে আমাদের মতবাদ, আমাদের চিন্তা চেতনাটাকে আমরা এত বেশি আঁকড়ে ধরে থাকি, বিশেষ করে যারা মানে অন্ধ চিন্তার অধিকারী, তারা এমন ভাবে আঁকড়ে ধরে থাকে যে তার বাইরে কোনো কথা হলেই যেন মনে হয় যেন আমি ধাক্কা মেরে ফেলে দিলাম আমাকে, তার মানে আমার হ্যাঁ, মতবাদ। তারা তো অন্যের মতামত মানে গ্রহণ করা বা শোনার মতো যোগ্যতাই অর্জন করেনি। হম 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 সে শিক্ষাও তাদের দেওয়া হয়নি। ওই যে আচ্ছা, কি আমাদের জানে এখানে না সেটাও জানে না। বাবু মিয়া ভাই একটা কথা লিখেছেন, বিক্ষিপ্ত ও পুরাতন বিষয়ের আলোচনা আমাদের মতো পাকাদের কে দিবে? ভাই, বাবু ভাই, আপনার কথাটা মানে দ্ব্যর্থবোধক মনে হচ্ছে, আমার কাছে না পরিষ্কার না না। না, উনি যে পাকা তা উনি কি করে বুঝলো? না, যাই হোক, উনি বলতে পারেন। আর ওনার এই কথাটা আমি স্পষ্ট হতে পারলাম না, যদি ভাই আপনি একটু ক্লিয়ার করেন। আমি তো জানি যে আমি এখনো পাকা হতে পারিনি, কারণ আমি অনেক আচ্ছা কিছুই জানি না। আচ্ছা, এখানে আমাদের একজন আছেন শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, তুমি কি যুক্ত হতে চাও? তোমাকে চেষ্টা, আচ্ছা তুমি, আচ্ছা ঠিক আছে। তো এখানে যে বিষয়টা, আমাদের সমাজের যে চিন্তা কাঠামোটা, আমাদের সমাজের সাধারণ মানুষের যে চিন্তা কাঠামো, এটা কিন্তু ইউরোপীয় সমাজের পরিপ্রেক্ষিতে বিচার করলে আমরা অন্তত 300 থেকে 400 বছর পিছনে আছি। এই কথাটা অনেকে মানতে চায় না, কারণ ইন্টারনেটের যুগে তুমি যদি মানে তুমি ক্লিক করার সাথে সাথে তুমি সবকিছু সামনে পেয়ে যাচ্ছ, অথচ তুমি বলতেছো যে আমি বলতেছি যে এরা আসলে অনেক পিছনে আছে।
এখন এই যে মোবাইলের কথা চিন্তা করো মামু, ইউরোপের একজন মানুষ যে মোবাইল ব্যবহার করে, টাকা থাকলে আমি সেই মোবাইলও ব্যবহার করতে পারি। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে হ্যালো এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে মামু? হ্যালো? হ্যালো আচ্ছা। হ্যাঁ, আমরা তো হ্যাঁ শুনতে হ্যালো। পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে হ্যালো পাচ্ছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ মামু শুনছি তোমার কথা। হ্যালো। আচ্ছা, তুমি যদি না শোনো তাহলে তোমাকে একটু তাহলে আবার রিমুভ করে দিই, পরে আবার ঢোকার চেষ্টা করো, তাহলে মনে হয় ভালো হয়। আর তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। মামু কি কথা বলেই যাচ্ছ? আচ্ছা। মানুষের ইতিহাস ভাই, আপনি বলেন, আপনার যদি যা কিছু বলা, আপনার মোমবাতিটা আপনি তুলে ধরেন, দেখে আপনি কিভাবে সমাজের মধ্যে একটা জাগরণের জন্য না, একটা আমি আপনার অন্ধকার। কথা শুনে আজকে কাজ করেছি, এটা আমি মানে গর্ব এই করে এত বলতে আস্তে পারি। বা শোনা যায় কেন আমি বুঝতে পারলাম না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, মানুষের হ্যালো ইতিহাস ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, শোনা ওনার যাচ্ছে মনে মামু। হয় হচ্ছে, কি বলে, শোনার একটু প্রবলেম হচ্ছে, ডিভাইসে একটু প্রবলেম হচ্ছে মনে হয় ওনার। হ্যাঁ তোমার সেটাই। নেট ডাউন হয়েছে? না, আমি মোবাইল চার্জে লাগাবো এবং আমি সারাদিনে ক্লান্ত হয়েছি, একটু ফ্রেশ হয়ে আসবো 20 মিনিটের আচ্ছা ভিতরে, ঠিক। এসে আবার এড ওকে হব। ঠিক আছে ভাই। বাট ওকে হ্যাঁ, ঠিক এখন আছে। এইটা বলে যেতে চাই যে আপনারা তো শুনলে ভালো লাগবে, যে জি অন্তত ভাই। আপনার লাইফ থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আজকে সকালে যে বিষয়টা আপনি মানে চেষ্টা করেছেন আমাদেরকে বুঝাতে, আমি সেটা কতটুকু বুঝতে পেরেছি এবং বাস্তবে অ্যাপ্লাই করেছি জানি না, তবে আমি আজকে চেষ্টা করে এসেছি, সেটা মানে বলতে পারি যে আমি অন্তত 4 থেকে 5 জনকে আপনার কথা অনুযায়ী ওই আমার মোমবাতিটা তুলে ধরেছিলাম। এবং ধন্যবাদ ভাই। তাদের, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তাদের বিস্ময়টা দেখে আমার মনে হয়েছিল যে আসলে সবাই ওই ধর্মান্ধ না, বা সবাই কুসংস্কারাচ্ছন্ন না, অনেকেই সুযোগের অভাবে জানতে পারতেছে না, বাট তাদের অনেক আগ্রহ আছে, প্রচুর আগ্রহ আছে, সেটাই। তারা জানতে চায়। এবং তারা এই সমস্ত চমৎকার বিষয়ে যেহেতু জানার সুযোগ নাই, আমাদের সমাজে সেরকম ব্যবস্থা তো নাই, সেদিকে নাই গেলাম, আপনি বুঝেন। তো আমি যেহেতু সুযোগ করে দিয়েছি, এবং ওই বিষয়টাও যে জানা যায়, ওই বিষয়গুলো যে জানার দরকার, সেটা তারা বুঝতে পেরেছে এবং আমাকে কথা দিয়েছে যে শুধু শুধু গেম খেলবে বা মুভি দেখবে তা না, মাঝে মধ্যে তারা এই বিষয়গুলো অনলাইনে চেক করবে বা দেখবে এবং জানবে। হ্যাঁ সেটাই। জান হুম হুম। জি জি, এবং তাদেরকে আমি কিছু ভিডিও অলরেডি জায়গায় বসিয়ে দেখিয়ে দিছি, অন্তত আর কিছু না পারলেও পৃথিবী সম্বন্ধে একটা ভালো ধারণা দিয়ে দিছি, যে পৃথিবীটা এইভাবে এইভাবে ঘুরে, এইভাবে গোল, এই যে উপর থেকে পৃথিবীটাকে এইভাবে দেখায়, এবং পৃথিবীর তার বাইরে গিয়ে মানুষ এই পর্যন্ত চর্চা করেছে বা যাওয়া যায়। বা আরো কিছু গল্পের চলে বুঝাতে চেষ্টা করেছি যে তোমরা কি শোনো নাই, আমাদের দাদিরা চাচিরা বলতো যে পুকুরে তারা পড়ে মাছ মরে গেছে, সকালে অনেক মাছ ভেসে ভেসে বেড়াচ্ছে বা অনেকটা মরে গেছে, এরকম দেখা যেত। আমি বলি, "ও," একটা বলছে, হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনছি ছোটবেলায় তারা পড়ে পুকুরে। আমি বলছি, আচ্ছা তোমরা তো স্টুডেন্ট, লেখাপড়া করতেছো, এখন আমু তো আমার বলো তো সাউন্ড অফ হয়ে গেল কেন? একটা এখন তারা। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি, বলো। হ্যাঁ ওনাকে তো আমরা শুনতেছি, কিন্তু এখন উনি শোনা যাচ্ছে? আমাদেরকে ঠিক মতো কিন্তু শুনতেছেন আমি না, তো রোশন তোমাদের ভাই। শুনতে পাচ্ছি না। তুমি সেটাই, তাহলে এক কাজ এইটাই তো করো মামু, শুনছেন। তুমি তো বের হও। তুমি তো বের হয়ে আবার হ্যাঁ, ঢোকো। আবার হ্যাঁ, বের হয়ে আবার তাহলে ডিসকানেক্ট ঢোকো হয়ে তুমি। অপশন আবার খোলা ইয়ে রাখো। হন। হ্যাঁ। হ্যাঁ তুমি বের হয়ে আবার ঢোকো, তাহলে সুবিধা হবে। এখন বুঝতেছেন রোশন ভাই, মানে আমি হ্যাঁ ও ও- ও বলতেছে এবং আমিও এটা জানি, যে আমিও ছোটবেলায় শুনছি যে তারা পড়লে পুকুরে মাছ মরে যায়। তো আমি হুম। বললাম, তোমরা বলো তো একটা তারার কতটুকু ব্যাস হতে পারে, কতটুকু ওজন হতে পারে। এখন তোমরা কি জানো যে একটা তারা যদি তোমার পুকুরে পড়ে মাছ মরার জন্য, তাইলে পুরা পৃথিবীটাই মানে চ্যাপ্টা হয়ে যাবে, পৃথিবীটাই হুম। ঢেকে যাবে তারা পড়ার কারণে, আমরাই থাকবো না, হুম। এই জগতই থাকবে না, এই পৃথিবী যেটা, এই না, আমাদের হ্যাঁ, পৃথিবীটাই থাকবে না। যে এরকম তারাও সূর্যটা, আছে। জি হ্যাঁ, জি, শুধু মহাকাশে এরকম সূর্য, তারা আছে। সূর্যের কথাই আপনি চিন্তা করেন। সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এখন তেরো জি লক্ষ জি গুণ বড় যদি আপনার পাশে এসে দাঁড়ায়, তাই না? আপনি চিন্তা করেন, জি জি, আপনি একটা মানুষ, মনে করেন আপনার ওজন তো 60 শ্বাস কেজি নিব বা কিভাবে? 70 কেজি। 70 কেজি মানুষের পাশে যদি 70 দিয়ে 13 লক্ষকে গুণ করে যে ফল হবে, সেটা ধরনের একটা মানুষ আপনার পাশে এসে দাঁড়ায়, তাহলে আপনি, আপনি তো তার কাছে কিছুই না। তো তাও সূর্য হলো মধ্যম গোত্রের, মানে মধ্যম পর্যায়ের একটা তারা। সূর্য থেকে 100 কোটি গুণ বড় তারা এর আগে পাওয়া গেছিল। 100 কোটি গুণ, খেয়াল করেন। সূর্য থেকে চিন্তা করেন, একশো আমার তো কোটি গুণ একটা তারা। হ্যাঁ। কয়েকবার একসাথে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হচ্ছে, হ্যাঁ তো কিন্তু এই বলার একশো জায়গায় কোটি তো বলে না।
তো 100 কোটি গুণ তারা, এটা ছিল অনেকদিন পর্যন্ত। এই তারাটির নাম হলো VY ক্যানিস মেজরিস। পরে আবার একটি তারা আবিষ্কৃত হয়েছে, সেটা 120 কোটি গুণ পৃথিবী থেকে ভারী। হ্যাঁ, পৃথিবী থেকে বড়, পৃথিবী সূর্য থেকে বড়, সূর্য থেকে 120 কোটি গুণ বড়। সেই তারাটির নাম হলো ইউওয়াই স্কুটি। ইউওয়াই স্কুটি, এটা যে কেউ সার্চ দিলে পাবে। তো এই সবগুলো ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো যদি আপনি না জানেন বা ছাত্রছাত্রীরা না জানে, তাহলে তাদের মধ্যে আমি বিশ্বজগৎ ইন্টারাপ্ট সম্পর্কে বলেন বলেন ভাই। করতেছি রোশন ভাই, এখন চিন্তা করেন তো এই বাচ্চারা কি ধারণা নিয়ে উঠতেছে, আমরা কি ধারণা নিয়ে উঠতেছি যে একটা তারা পড়ে মাছ মরে যায়। এই এই স্টুডেন্টরা 9-10-এ পড়ে, ক্লাস 9-10-এ পড়ে, তারা যদি এই জ্ঞানটুকু রাখে না যে একটা তারা পড়লে মাছ তো মরা দূরে থাকে, এই এই তারাদের মধ্যে থেকে একটা তারা পড়ে আর আমাদের পৃথিবীটাই থাকবে না, সেই জায়গায় আমরা হ্যাঁ, কি শিখে কি শুনে আমরা বড় হচ্ছি, আমরা কি পরিমাণ কুসংস্কারাচ্ছন্ন আছি বিজ্ঞানের দিক থেকে, সেটাই। এই বিজ্ঞানীর দিক থেকে এত কুসংস্কারাচ্ছন্ন আমরা আছি, যে এই পরিমাণ কুসংস্কারাচ্ছন্ন তারা আমাদেরকে রেখেছে। ওই যে বললাম না, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে জানে না, বলছে স্টিভেন হকিং 2বার নোবেল পাইছে, বলেন সুবহানাল্লাহ, বলেন না কেন, বলেন জুড়ে বলেন, ওই জায়গায় বলবে। কিন্তু এই আচ্ছা, যে এখানে আমাদের এত বিস্ময়, এই বিষয়গুলো আপনি যে বললেন এত লক্ষ গুণ 100 কোটি গুণ বড় তারা, সেটা পৃথিবীর সাথে তুলনা করে একটু চিন্তা করলেও তো তার ব্রেনটা পরিষ্কার হতো এবং সে কখনো এইরকম কুসংস্কারাচ্ছন্ন থাকতো না বা এইরকম কথা বলতো না যে একটা তারা পরে মাছ মরে। ঠিক আছে, বলেন। আচ্ছা ভাই, এখানে আমাদের বাবু ভাই কিছু কিছু কমেন্ট করেছেন। তো উনি প্রথমে অনেকগুলো কমেন্ট করেছেন, তার মধ্যে যে মানুষের ভাই বিবেক শব্দের উৎস বা ব্যবহারের ইতিহাস কি বলবেন? বিবেক শব্দের উৎস কোথা থেকে, ওর সেটা তো কোনো বাবু ভাই ইতিহাস নেই, বলতে ওর কোনো পারবেন না। ইতিহাস নেই, ওর কোনো ইতিহাস নেই, ওটা আমি আমি উত্তর দিছি। আচ্ছা বলো, হ্যাঁ শুনি। বিবেক বলে কোনো পার্টসও নেই, আর বিবেকের কোনো ইতিহাসও নেই। বিবেকের ইতিহাসটা এরকম যে সবসময় তার পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে তার চেতনার জন্ম হয়, সেই চেতনা দিয়েই বিবেকটা নির্ধারিত হয় যে সে কি করবে অথবা করবে না, সে কোন পক্ষে থাকবে অথবা থাকবে না। যেমন আমি সবসময় বলছি বহু সময় ধরে যে নিরপেক্ষতা শব্দ, এই নিরপেক্ষতা বলে আসলে কোনো শব্দ নেই, মানে শব্দ আছে কিন্তু এর অর্থ নেই, কারণ নিরপেক্ষতা কখনো থাকে না। হ্যাঁ, আমাদের মাঝে নিরপেক্ষতা বলে কোনো শব্দ। বাবু মিয়া ভাই এসে গেছেন, কাজে বাবু মিয়া ভাইয়ের সঙ্গে আমরা আলাপ করি। আমরা ওনার বক্তব্যটা ওনার কাছ থেকেই শুনি। হ্যাঁ বাবু ভাই, আপনি বলেন, হ্যাঁ, আপনি যেহেতু হ্যাঁ, এসে গেছেন এই যে মামু মামু যেটা বলতেছেন বিবেকটা আসলে মানে কি বলবো এটা, হঠাৎ করে শব্দটা আসছে বাংলা ভাষায় বা বলে বিশ্ব সাহিত্যে, বিষয়টা আসলে এরকম না একটা, এটার ইংরেজি প্রতিশব্দটা কনসিয়েন্স। যদি আমরা বাংলা ভাষায় ইটিমোলজিক্যাল ডিকশনারি তেমন নাই, যা আছে খুবই সীমিত, কিন্তু ইংরেজিতে অনলাইনে ভালো ভালো ইটিমোলজিক্যাল ডিকশনারি আছে এবং সেখানে আমি এখনো সার্চ করি নাই। অবশ্যই এই কনসায়েন্স শব্দটা একটা ইতিহাস আছে, যেটা আসছে মরাল রাইট অর রং থেকে আসছে। হ্যাঁ, তো মরাল রাইট অর রং যদি আমরা ধরি, তো মরালিটির একটা তাহলে কোত্থেকে আসছে সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাই এটা হচ্ছে আসলে আমি চাচ্ছিলাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করেন। হ্যাঁ, একটা গুগল করলে তো 5 মিনিটে অনেক কিছু বের হয়ে যায়। এখন আমি হয়তো করলে বের করতে পারবো, কিন্তু সবাই মিলে একটা জিনিস করলে আর কি একটু ভালো লাগে যে হ্যাঁ, হয়তো আমার তারপরে আপনি দৃষ্টিভঙ্গি বলেন, একরকম, আপনি একটা আপনাদের বলেন। না বাবু ভাই, না। আমি বাবু আমি ভাই আপনি আমি আমি আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এই বিবেক শব্দটা আমরা কি হুট করে তো আসে নাই, এটা তো এটা সাহিত্যে ভাষায় ব্যবহার হয়েছে, একটা পরম্পরা আছে। হ্যাঁ, কেউ একজন আরোপ করছে প্রথম, হঠাৎ করেই তো হোমো স্যাপিয়েন্স বিবেক নিয়ে জন্মগ্রহণ করে নাই, তাই না? তার ভিতরে ঘাত প্রতিঘাত হয়েছে, তারপরে সে একটা বিষয় হয়েছে। যেরকম কুমির তার সন্তানকে খেয়ে ফেলায়, কিন্তু মানুষ কখনোই তার সন্তানকে খায় না, তাই না? তাই এই যে খায় না এবং অন্যকে খাইতে দেয় না, এটা তো তার আদিম সহজাত প্রবৃত্তি। হ্যাঁ, তারপরে এও দেখা গেছে যে আধুনিক এই সমাজে শিক্ষা প্রগতি বিজ্ঞানের যুগেও নিজের মা বা বাবা তার সন্তানকে মেরে ফেলছে। হ্যাঁ, সন্তান মাদকগ্রস্ত অবস্থায় পিতামাতাকে হত্যা করছে। তাই এইখানেও যে বিবেকের যে হ্যাঁ, আরো আছে ঐশী তো
ঐশী তো একটা প্রকাশিত, কিন্তু অপ্রকাশিত অনেক আছে, এরকম হচ্ছে সমাজে। জি 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 হ্যাঁ, জি। তো এখন এই যে আমার কথা হচ্ছে যে এই যে শব্দটা আমরা ব্যবহার করতেছি বিবেক, এটা তো হঠাৎ করে আসে নাই, এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা কে আনলো? এই শব্দটা ভাষা জগতে, সেটা বাংলা বলি, ইংরেজি বলি, উর্দু বলি, ফার্সি বলি, এই শব্দটা কে আনছে, কোন সাহিত্যে কোন ভাষায় ব্যবহার হয়েছে এবং এর উৎস কি, এটা আমাদের জানা থাকলে ভালো হয় না? এক একটা হ্যাঁ শব্দ হ্যাঁ, তো তো হুট করে বলেন আসে নাই। আপনি, আপনি যতটুকু না, জানেন আমি সেটাই আমি বলেন। আমি যদি আমাকে সময় দেন, হয়তো আমি আগামীকাল বলতে পারবো। আমার এই বিষয়ে পড়াশোনা না করে বলার কায়দা নেই। ওকে, তো আমি ঠিক আছে নিশ্চিত, আচ্ছা, ঠিক আমি কি আছে। একটু আমি কথা বলবো? নিশ্চিত। আমি কি একটু কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ বলেন বলো বলো আমি বলো কি একটু বলো। কথা বলবো ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন। অবশ্যই বলো। সেটা হলো যে আমি যদি বলি যে আমার মন বলছে, এখন মন বলে কি দেহে কোনো পার্টস আছে? অবশ্যই মন বলতে পারছ নাই, মন বলে আমি একটা যদি একটা বলি, অনুভূতি না আছে, আমি একটা বলি, কোড আছে। আমি যদি বলি হ্যাঁ যে আমার আত্মা মারা গেছে, তাহলে হ্যাঁ, কি আত্মা বলে কি দেহে কোনো পার্টস আছে? না এটা তো বিশ্বাসের বিষয়, এটা তো ধর্ম সংক্রান্ত হয়ে গেল। এখন আপনি ধর্ম না মানেন না কি না, না এখানে মানেন, বা এখানে কোনো এখানে কোনো আত্মা মানেন বিশ্বাসের কি, এটা ব্যাপার তো না, এটা মানামানির হচ্ছে বিষয় যে না, এখানে মানামানির বিষয় আছে, এখানে না একটা না না, মানামানির এটা বিষয় আছে। এটা আপনি মন মন এটা হচ্ছে মানামানির তো বিষয় এটা না, হচ্ছে মন রিয়েল সবারই বিষয়। আছে। না না, মন একটা ইউনিভার্সাল বিষয়, কিন্তু আপনি আত্মা বা সোল, না, এটা রুহু, মনটা এটা কি আপনি যদি না সেটা মানেন, আপনাকে না বুঝতে হবে। না না, সেটা আপনি না, আলোচনা করেন, আপনি আপনাকে আপনি আপনি আলোচনা আপনাকে মামু করেন। এক এক করে, মামু 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 এক এক আপনাকে করে কথা বুঝতে বলেন, হবে, আপনি ভাই বিষয়, আপনাকে বলবেন। আপনাকে বুঝতে না না, হবে, এটা আপনি আপনি কোনো সংজ্ঞা দিতে আপনাকে পারেন না, বুঝতে। এটা তো ইউনিভার্সাল সংজ্ঞা আছে। হ্যাঁ, আমি সংজ্ঞা মাইন্ডের, বাবু দিচ্ছি, ভাই, মাইন্ড বা আমি সোল। বলছি, আমি বাবু বলছি ভাই, যেটা, প্লিজ আমাকে একটু বলতে আপনি দেন। বাবু রেফারেন্স দেন, ভাই, বাবু আপনি ভাই, আপনি বাবু রেফারেন্স ভাই। আপনি রেফারেন্স দেন, কোথা থেকে বলছেন? এখানে রেফারেন্সের ব্যাপার না, ব্যাপারটা হলো না না না, আপনি যে আপনি অবশ্যই আপনার মন গড়া কোনো তথ্য দিতে পারেন না। আপনি অবশ্যই একটা না, আমি গুগল করেন আমি বা যেটা যেভাবে বলছি করেন। এখানে মন গড়া না, এটা হচ্ছে যে বিজ্ঞান উদ্ভূতই একটা বিষয়, বা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক হবে, আমি এটা ধরে নিতেই পারি। আপনি বলেন সেটা যে হলো, আপনি মন বলতে কি আমি বলি বোঝাচ্ছেন। না, যে মন বলতে, হ্যালো হ্যালো, মন হচ্ছে আপনি যে, মন বলতে কি, আমি না আপনি হ্যাঁ মন সেটাই বলতে কি বলতেছি, সেটাই বোঝাচ্ছেন? বলতেছি। না না, আপনি মন মন বলতে হচ্ছে কি যে মাইন্ড? আপনি, আমি বলছি, আমি মনের, আমি আমি দুইটা শব্দ পাই, একটা আমি হলো, আমি একটা সেটা একটা বলি হলো আমার। মাইন্ড। আল্লাহ, আরে আপনি এত আক্রমণাত্মক আমি হয়ে একটা যাচ্ছেন লাইন, কেন? আমাকে বলতে আমাকে দেন। পাঁচটা মামু লাইন আমি তো বলে মামু আসলে দিলেন, আমি মামু আমি তো একটা। মামু, আমি তো আসলে বুঝতেছি না, আমাকে কেউ বলতে একটু দেন না প্রশ্ন কেন? করে। তাকে একটু বলার সুযোগ আমাকে দাও একটু না কথা কেন? বলতে দিন, দয়া করে আমাকে একটু কথা বলতে দিন। আচ্ছা সবার কাছে আমি আচ্ছা, অনুরোধ বলেন। করছি, সরি আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ডিস্টার্ব তো করার জন্য। আমাকে বলতে মামু, দেবেন না? আপনাদের না কথা না, আপনি তুমি একটু বলবেন, একটু থামো মামু, আপনি বলবেন একটু বলবেন থামো। আপনি বলবেন ভাই, হ্যাঁ, যেই ভাই বলতেছিল কথার না মধ্যে ওই কথা ভাই হয়ে বলবে। যাচ্ছে। রওশন ভাই দাঁড়ান, একটু একটু। আপনি তো প্রশ্নগুলো করছেন না, আপনি উত্তর নিচ্ছেন না। আপনি অনেকবার, মানে 2-3 বার ওই একই প্রশ্ন করতেছেন, এবং আপনি নিজে নিজে আবার স্টেটমেন্ট তৈরি করে বলতেছেন যে আপনি কি এটা বুঝেন, ওইটা বুঝেন, ওইটা বুঝেন। উনাকে বলতে দিতে হবে আপনার, হ্যাঁ, উনাকে বলতে দিতে হবে, এবং বলতে দিয়ে উত্তরটা নেয়ার মতো। কি আনিম ভাই আউট হয়ে গেছেন? আচ্ছা মামু, শোনো, বলছি যে হ্যাঁ, এখানে একটা কথা বলেছেন আমাদের মানুষের ইতিহাস ভাই, যে এলোমেলো কথা না বলে, ধর্মের সাথে আলোচনা রিলেট না করে আজকের টপিকের দিকে খেয়াল রেখে কথা বলি। হ্যাঁ, তা ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। আনিম ভাই আউট হয়ে গেছিলেন। আচ্ছা, তো বাবু মিয়া ভাই, বাবু ভাই, আপনাকে একটু অনুরোধ জি করব, জি। আপনি অবশ্যই কথা বলবেন। আমার মামুকেও অনুরোধ করব, অবশ্যই কথা বলবা, তবে হুম, যেন ওভারল্যাপিং না হয়ে যায়, কারণ যারা আচ্ছা, মানে দর্শক শ্রোতা আছে রোশন ভাই ভাই। আমার একটু কথা বলতে দেন, আমি চলে যাবো, একটু ঝামেলা হ্যাঁ, আছে, হ্যাঁ। অবশ্যই অবশ্যই, ছোট বলেন ছোট, বলেন যে বলেন, আপনি বলেন। মামুও বলবে, ছোট ছোট করে প্রশ্ন করবে, ওই ভাইয়াও ছোট ছোট করে উত্তর দিবে, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসগুলো, হ্যাঁ। তবে জি আমার জি এই আলোচনা থেকে একটু বুঝতে চাচ্ছিলাম আমি ছোট ছোট করে, এই যে ভাই বললো যে মন একটা ইউনিভার্সাল বিষয়। ভাই আমরা, মানে কোনো কিছুকে কখন ইউনিভার্সাল বলি, কোনো কিছু ইউনিভার্সাল কি ইউনিভার্সাল না, এটা আমরা কিভাবে ডিসাইড করি, এই জিনিসটা একটু যদি বলতেন, তাহলে আমি একটু বুঝতে পারতাম যে মন হ্যাঁ আমি জিনিসটা হ্যাঁ আমি ইউনিভার্সাল উত্তর কিনা। দেব, আমি হ্যাঁ, উত্তর দেব। আচ্ছা উত্তর হ্যাঁ, দিবেন, ওনাকে অবশ্যই বলার দিবেন। সুযোগ দেওয়া আমার হোক। আমার আমার প্রশ্নটা শেষ, হ্যাঁ ওকে, দেন, আপনি উত্তর দেন। আচ্ছা, হ্যাঁ উত্তর দিই। সেটা হচ্ছে মন ইউনিভার্সাল শব্দের অর্থ কি আগে সেটা আমি যেভাবে জানি, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল বলতে সর্বজন গ্রাহ্য, রাজ্য। হ্যাঁ, বা সব জায়গায় যেটা বিরাজমান, ঠিক আছে। যেমন আকাশে চাঁদ ওঠে, এটা আমরা সবাই দেখি, সূর্য ওঠে সবাই দেখি। হুম, তো মানুষের ভেতরে কিছু গুণাবলী আছে, যেরকম মানুষ ন্যায় অন্যায় বোঝে। মানুষের ভিতরে একটা মন আছে, যে মনটা চেতন অবচেতন দুইভাবে কাজ করে। এই বিষয়গুলো
সে ফাইন খুব ফাইন ফাইন এখন আপনি হ্যাঁ ফাইন হ্যাঁ এখন আপনি হ্যাঁ এই বলেন মনটাকে হ্যাঁ বলতেছেন যে মাইন্ড কিনা, হ্যাঁ আপনি আবার কথা আছে হ্যাঁ, এখানে, এটাকে মাইন্ড না অনেকে সোল না। মনটাকে বলে আমি হ্যাঁ, না 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 শুনেন এই যে আমি শুনেন কিন্তু শুনেন আবার ওভারল্যাপিং হচ্ছে। আমি শব্দটা বলে দিই, আপনি আনিম ভাই এখন একটু মন মনে বলতে, বুঝবেন। আমি এই লাইনটা আমি একটা লাইন বলে দিই। মন বলতে কি মাইন্ড বোঝাচ্ছেন না সোল বোঝাচ্ছেন, সেটা আগে ক্লিয়ার করতে হবে। বাংলা ভাষায় কিন্তু শব্দ খুব কম। এটাই তো রাইট বলতেছিলাম, রাইট 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 আমি তো রাইট এটাই বলতেছিলাম বাংলা যে এই ভাষায় একটা জিনিসটা সমস্যা আছে, বাংলা হচ্ছে। ভাষায় আপনি অনেক এখন বলছেন, শব্দ এখন নাই। থামেন, এখন থামেন, ঠিক হ্যাঁ আছে, বলেন হ্যাঁ। বলেন এখন আমাদের, বলেন। আমি ওই পয়েন্টটাই পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম, বুঝছেন, যে জি মন বলতে যদি আমরা মাইন্ড বুঝি তাহলে মাইন্ড নিয়ে আলোচনা জি করতে হবে। মানে হ্যাঁ মন হ্যাঁ ফাইন। শব্দটাকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদেরকে প্রিসাইসলি একটা ওইটার মিনিং ধরে আমাদেরকে কথা বলতে হবে, কারণ এগুলো তো, এই জিনিসগুলো তো আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি না, তাই না? এখন বলেন, যদি মন, যদি আপনি বলেন স্পিরিট, তাহলে স্পিরিট নিয়ে আলোচনা করেন। যদি মন বলতে ভাবেন যে না মাইন্ড, তাহলে মাইন্ড নিয়ে আলোচনা করেন। ওকে, সমস্যা নাই, আপনি কোনটা জি কোনটা জি ধরে নেবেন সেটা নিয়ে আমরা না আলোচনা না করতে আমি পারি, বলেন। না না আমাদের বিষয়টা ছিল এখানে ওই মামু মামু যে বিষয়টা আলোচনা করছে সেখানে আমি প্রশ্ন করছি, আপনি যে শব্দটা ব্যবহার করছেন মন, এটা কি মাইন্ড না সোল? যেমন আপনি আবার বলেন স্পিরিট, এটা ক্লিয়ার হইতে হবে আগে, তারপরে আলোচনাটা। আমি ওই শব্দটা জিজ্ঞেস করছিলাম ওনাকে, তো উনি ও, ঠিক আছে আমাকে ঠিক ওই আছে, জায়গা সমস্যা যেতে নেই। দেন নাই, উনি যেতে দেন দেন নাই, মামুন তো উনি দেন, না মামুন না কোনটা যেই মিন করছেন? কে যেতে উনি দেয়নি? আমি না মানে আপনি, আমি কোনটা কোনটা বলছিলাম মিন যে করছেন, আমি আপনি কোনটা মিন বলছিলাম করছেন? যে আপনি মন বলতে কোনটা মিন করতেছেন, এই শব্দটা আমি যখনই বারবার বলতেছিলাম আপনি আমাকে থামাই দিচ্ছিলেন। আমি বোঝার জন্য বলছিলাম, এটা তো আপনাকে আচ্ছা এখন ওভারল্যাপ বলেন, করার জন্য এখন এখন বলেন, যাই হোক, আমরা এখন বুঝতে পারছি যে কোনো ধরনের কোনো আমাদের ব্যাড ইন্টেনশন ছিল না, আমরা না না ওইটা এটা বুঝতে এটা পারছি, আচ্ছা ঠিক সমস্যা নেই, আছে। আলোচনা, আচ্ছা এটা হইতেই মামু, পারে, সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই। আলোচনা আচ্ছা এটা মামু, হইতেই পারে। মামু একটু থামো। আনিম ভাই কি আর কিছু বলবেন? না, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম, যদি আচ্ছা, এটা বলছে ওকে না ঠিক আছে। ইউনিভার্সাল, তাহলে মানে আমরা মনটা যে বাবু আছে, ভাইয়ের কাছে শুনি। এক্সিস্ট করে জি না, উনি কি জি জি, এরকম বাবু ধরনের কোন ভাইয়ের কাছে স্টেটমেন্ট দিছে শুনি। যে বাবু এটা ভাই, এক্সিস্ট করে এবং এটা ইউনিভার্সাল? হ্যাঁ, জি তাহলে জি আমাদের মনের মানেটা ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে আমরা দেখবো যে এই জিনিসটা আসলে কি ইউনিভার্সাল মনে করে কিনা সবাই, যা এক্সিস্ট করে। ওকে, আচ্ছা এটাই। হ্যাঁ ঠিক এটা আছে। আলোচনা আমরা হইতে পারে। হ্যাঁ, আপনারা আচ্ছা আলোচনা ঠিক করেন, আছে আমি বাবু একটু ভাই, আপনি গেলাম। বিষয়টা হ্যাঁ, ক্লিয়ার ওকে করেন রোশন ভাই, একটা। কারণ আপনি আমার মন এখানে অনেক বলতে ঝামেলা আপনি হয় তো, যাবেন কেন? অনেকে কথা শুনেন, আমার এখানে অনেক কথা বলে, পলিটিক্যাল লোকজন অনেক আসে, ক্রাউড হয়, আপনার এখানে কথা বললে মিউট করে রাখা যায় না, যার কারণে আমি যুক্ত হতে পারি না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি সমস্যা বলবো নাই। আর, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বলেন। মানে ধন্যবাদ পলিটিক্যাল ধন্যবাদ। লোকজন কি ভাসুর নাকি? পলিটিক্যাল জি, লোকজন ভাসুর নাকি? না, না ওরা শুনে অনেক আমার কথা। বিষয় তো, আমি অনেক আমি বিষয় তো আপনাদের সবার সাথে কথা কাছে বলতে সমান না। একদম পিওর ধর্মযোগী লোক, কেন এগুলো আমি বললে পলিটিক্যাল শুনেন। লোকজন কি এইসব আলোচনায় অংশ নিতে পারে না? তাদের কি কোনো চেতনা নেই? তাদের কি কোনো জ্ঞান ভাই, নেই? তাদের কোনো ওই ভাবনা নেই? ওই আওয়াজটা আপনার অনুষ্ঠানটাকে নষ্ট করবে, বুঝছেন? আমার কথা তো তারা শুনেই, আমি কি বলি, হ্যাঁ, আমার কথাতে তাদের কোনো সমস্যা নাই, এবং আমি ওদের সামনে আমি কথা বলতে পারি, ওরা কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু সাইড থেকে আওয়াজ হলে আপনাদের অনুষ্ঠানটা নষ্ট হবে না, এটাই প্রবলেম, অন্য কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে। না, হ্যাঁ বাবু ভাই একটু বলেন। না মামু একটু মামা তো বলেন। বলতেছিল, মামা একটা আলোচনা চলতেছিল, ওইটা তো আমি শেষ হয় না এখন। না আপনি আমিও আপনি বলি, বলেন একটা, আপনি যে মন না আমি বলতে আপনি বলছি, যে আমি বোঝাচ্ছেন। না না আমি মন বলতে এই আলোচনাটা ছিল না, আমার যে আলোচনাটা ছিল যে বিবেক যে শব্দটা, সেটার ইংরেজি প্রতিশব্দ কনসায়েন্স যদি হয়, এবং কনসায়েন্সের রুট বা কনসায়েন্সটা আসছে মরাল স্টেট অফ মাইন্ডের একটা মরাল অবস্থা থেকে আসছে। হ্যাঁ, এখন এই মরালিটি বলতে তো আমরা নৈতিকতা অর্থ জানি, তো এই শব্দগুলোর এই যে ব্যবহার, এই যে সাহিত্যে বা যুক্তিবিদ্যায় বা দর্শনে যে ব্যবহারগুলো করি আমরা, তো এই ব্যবহারগুলো কবে কে শুরু করলো? এগুলো তো মানুষ তো জন্মগত ভাবে এগুলো নিয়ে আসে নাই, না হোমোসেপিয়েন্স না হয়ে তো না সে, হ্যাঁ, তাই এগুলো, না? হ্যাঁ, না, এর এগুলো একটা আমরা সোসাইটি এর থেকে একটা পাইছি, বুঝছেন? হ্যাঁ এটা আমাদের একটা যে ইতিহাস সোসাইটি, আছে। শুনেন শুনেন হ্যাঁ, একটু শুনেন, আমি না আমারটা আমি কোন একটু বলি সোসাইটি, ভাই। এটা আপনাকে স্পষ্ট করতে হবে আমি যে এটা আপনি কোন বলতেছি তো সোসাইটি। ভাই, আচ্ছা ভাই, ডাজ ইট বলেন। মেক এনি সেন্স যে আমি এটা কোন সোসাইটি থেকে পাইছি, এটা যদি আমি না জানি তাহলে আমার ওই জিনিসটা যে ভালো না খারাপ এটা আমি বুঝতে পারবো না? না না না, বলেন। ভালো খারাপ বোঝা যায়, এটা হচ্ছে একটা তাহলে থিওরিটিক্যাল কোশ্চেন, নৈতিকতা আসছে, ধরেন নৈতিকতা আমাদের সোসাইটাল পার্সপেক্টিভ থেকে তৈরি হয়েছে, আমি বলতেছি না যে কোনো স্পেসিফিক সোসাইটি থেকে আসছে। ওকে, অবশ্যই অবশ্যই আমাদের সোসাইটিতে, শুনেন, আমাদের সোসাইটিতে অনেক ধরনের ইভলভ হয়েছে, আমাদের সোসাইটিটা কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে বেসড অন নিউ ইনফরমেশন, সেটার উপরে বেস করে আমি বলছি যে আপনার এই যে নৈতিকতার বিবর্তন মরালিটির যে হচ্ছে। স্ট্যান্ডার্ড অফ আচ্ছা মরালিটি, বাবু এটা ভাই, বাবু ভাই জি কথা উনি যখন বলছেন আপনিও বলছেন, আমি শেষ তো করতে কথা দেন, বলতে চাচ্ছি হ্যাঁ না। শেষ করতে দেন ওনারটা আমাকে। শেষ হ্যাঁ, হোক, তারপর আপনি এখন বলেন। হ্যাঁ, বলেন। এখন নৈতিকতার মনে করেন স্ট্যান্ডার্ডটা ফার্স্ট কোথা থেকে শুরু হয়েছে, এটা যদি আমরা প্রিসাইসলি না বলতে পারি তাহলে আমরা যে নৈতিকতা নিয়ে কথা বলতেছি সেটা কিন্তু ভ্যালুলেস হয়ে যায় না। তবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে
সোসাইটির যে একটা কনস্ট্রাকশন আছে, যে কনস্ট্রাকশনটা আমাদেরকে বিভিন্ন ধরনের নৈতিকতায় আবদ্ধ করে এবং বিভিন্ন ধরনের নৈতিকতা আপনার মানে না, বিবর্তন হয়। ঘুম আসছে, তুমি যে ঘুমাও। হ্যাঁ বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন হ্যাঁ জিনিসটা? হ্যাঁ, এটা তো এটা না, কখনোই এটা তো আলোচনা হলো না, এটা তো আলোচনা হলো না, এটা তো আপনি বললেন জাস্ট না কোথা থেকে আসছে, আপনি কেন আলোচনা হলো না? হ্যাঁ, আমার আপনি তো বলেন। একটা আলোচনা হচ্ছে যে আপনি আমাকে একটা কোশ্চেন করবে, আপনি উত্তর দিবেন। হ্যাঁ, উত্তর তো দিলাম, আপনি উত্তর নৈতিকতা কোথা দিবেন। থেকে আসছে না বললেন না, না? এটা তো আপনি কোত্থেকে আসতে বললেন না, আপনি বললেন কেন? যে এটা আমি তো সমাজে বললাম আছে, এটা আমরা ব্যবহার করতেছি, এটা সমাজে সমাজে আছে আছে, বলছি আমি না, এটা আমি বলছি যে সমাজে আমাদের বিভিন্ন টাইপের সোশ্যাল কনস্ট্রাকশন আমরা যখন মানে করছি, সেই সাথে সাথে আমাদের মোরাল যে গ্রাউন্ডটা সেটাও আস্তে আস্তে আমাদের তৈরি হয়েছে গ্রাজুয়ালি। একটা তাহলে তো আপনার টাইমলাইনটা মানব বলেন, সভ্যতার ইতিহাসে চলে যেতে হবে। হ্যাঁ, আপনি সেই এটা মনে করেন আপনার টাইমলাইনটা না বলবেন। না জি শুনেন, জি তাহলে জি, আপনি নেচারের যে নেচারের যে মোরালিটি আছে, হ্যাঁ, শুধু মানুষের মধ্যে যে মোরালিটি না, আপনার নেচারের যে মোরালিটি এক্সিস্ট করতেছে, তাহলে তো ওখান থেকে শুরু করতে হবে আপনার আলোচনা। এখন নৈতিকতা আমাদের কবে থেকে গ্রো করছে, আমরা কখন হোমোসেপিয়ান্স থেকে হয়েছে, না আরো আগের থেকে হয়েছে, না কোথা থেকে হয়েছে, ডিটেইলস আলোচনা। আপনারা একটা আলোচনার মধ্যে ছিলেন, এটাই তো এই আলোচনার মধ্যে আলোচনা। আসছে না না না, আমরা হ্যাঁ আপনি তো নৈতিকতা নিয়ে কথা বলছিলেন না, আপনাদের ওই আলোচনার মধ্যে মন বলে একটা জিনিস আসছে, সেইটা আপনারা ইউনিভার্সাল না এটা নিয়ে কথা হচ্ছিল। ওইখান থেকে আপনি আবার চলে গেছেন এখন নৈতিকতার রুটে। তাহলে শুধু নৈতিকতা নিয়েই কথা বলেন, অসুবিধা নাই তো, বলতে চাইলে হ্যাঁ, বলেন। আপনি বলেন, শেষ করেন, তারপরে আর কেউ যদি না বলে আমি বলবো। প্রশ্ন করেন, নতুন করে প্রশ্ন করেন, আমি তো উত্তর দিয়ে আমি দিলাম। কি না, আমি কি একটু প্রশ্ন তো কথা আমি বলতে আপনাকে পারি? করছি। আচ্ছা sorry? আনিম আমি কি ভাই, কথা- আনিম হ্যাঁ। ভাই আমি একটু কি কথা থামবেন, বলতে পারি? আনিম ভাই। বলেন। হ্যাঁ, আমি আচ্ছা কি এবার কথা একটা বলতে মামুর পারি? ফ্লোর দিই। মামু বলো তুমি। আমার বিষয়টা হলো যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হলো যে যখন জঙ্গলে একটা মানুষের বাচ্চাকে ফেলে আসা হয়, তখন যদি হচ্ছে যে কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ তাকে হচ্ছে যে দুগ্ধ পান করিয়ে তাকে যদি বড় করে, এবং সে যদি কোনো মানুষের ভাষা না শেখে, সে যদি হচ্ছে যে ওই বনের জঙ্গলের পশুদের ভাষায় শেখে, হুম তাই না? তাহলে হুম পশু যখন তার দুধ খাইয়ে মানুষ করে, হুম তখন সে কোন বিবেকে বড় হয়? হ্যাঁ, তার মানে মোরালিটি আছে তার পশুদের মধ্যেও, তাই না? না, তারা পশুদের বুঝে। মধ্যে অবশ্য মোরালিটি আছে। মানুষ আছে যে পশুদের শ্রেষ্ঠ পশু, রাইট। মানুষ আছে পশুদের মধ্যে শ্রেষ্ঠ পশু, যাই এবং হোক, সেই কারণে হচ্ছে যে মানুষ হচ্ছে যে তার মেয়েকে ধর্ষণ করতে পারে, মা তার ছেলের সাথে হচ্ছে যে যৌন সম্পর্ক করতে পারে, এবং ভাই তার বোনের সাথে যৌন সম্পর্ক করতে পারে, ধর্ষণ করতে পারে, সবই পারে। তো সেই কারণে হচ্ছে যে মানুষ আছে পশুদের শ্রেষ্ঠ পশু, আবার মানুষের মধ্যেই শ্রেষ্ঠ মানবিকতা লুকিয়ে আছে। ইয়েস, কথাটা হলো এটাই। যে বিবেক বিবেক আমি একটু অনুমতি নিয়ে ঢুকবো এখন মামার এই কথার আলোকে। না, আপনি অনুমতি নিয়ে বলেন। ঢোকেন, আমার বলাটা শেষ করতে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কথাটা বলেন। হলো যে তাহলে মানে বিবেক বা মন বা আত্মা, সোল যেটাকে বলতেছেন, সেই বলে আমাদের দেহে কোনো পার্টস নেই। মানুষের চেতনাটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ফসল, এবং সে কি করবে কি করবে না এটা হচ্ছে তার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে দেয়। যেমন আপনার পায়ে মশাই কামড় দিচ্ছে, তখন স্নায়ুতন্ত্রের ঊর্ধ্বমুখী পথে মস্তিষ্ককে আঘাত করে, মস্তিষ্ক এবং তখন এটা হাতকে বলে দেয় এবং যে এটা একদিনে হয় নাই, লক্ষ লক্ষ পায়ের বছর ধরে। আঙুলে মশায় কামড়াচ্ছে, মামু মশাটাকে মারো। মামু তখন লক্ষ বছর ধরে হাতটা হচ্ছে আমাদের যে আমি হাতটা কিন্তু মামুর একটা পয়েন্টে আমি ঢুকবো, আমি আলোচনা যেন হ্যাঁ ঢোকেন, তাতে ঢুকেন, অসুবিধা আমি নাই। আমি জাস্ট তো অ্যাড সেই করলাম কারণে অনুমতি না হচ্ছে দিলে যে তো আলোচনা তো আপনার- ঘুরে যাবে। আমি তো একটা পয়েন্ট আউট করছিলাম, আচ্ছা আমি ঠিক বলবো, আছে, আলোচনা আমি করেন। হ্যাঁ, অনুমতি বলেন, দিলেন। বলেন। আচ্ছা মামা, একটা আচ্ছা বিষয় ঠিক আছে মামু, অনুমতি দেওয়ার মালিক তো রওশন না সাহেব। আমি এখন কথা বলবো, অনুমতি নিয়ে ঢুকবো আমি। আচ্ছা ঠিক আছে, বলেন, আপনি বলেন। আমি কথার ভিতরে ঢোকা এটা নিজেও পছন্দ করি না। যাই হোক, তো মামু একটা কথা বলছে যে মানুষ একটা জীব, সেই জীবের দ্বারা ওই যেটাকে ধর্মীয় ভাবে বলা হয় মানে পাপাচার। হ্যাঁ, আমি বিষয়গুলো মুখে আর আনলাম না। যে পাপাচার এই যে অত্যাচার। যৌন ব্যভিচার বা পাপাচার, তাই না, এটাকেই রাখলাম, এই শব্দটাই রাখলাম। হ্যাঁ, তাই এই জিনিসটাকে তো আমরা ইনজাস্টিস বা অপরাধ মনে করি, তাই নাকি? যদি তাই হয়, এটা তো আচ্ছা মামু, হ্যাঁ, উনি বলতে দাও, উনি উত্তর দিক, দেখা যাক। হ্যাঁ, ওই আমি কিন্তু ওই যে আপনারা যে বলেন যে মা ছেলে বা ভাই বোন, ওই বিষয়টাই আমি আলোকপাত করতে যাচ্ছি, ওইভাবেই মনে বলেন করেন। বলেন, শুনি। হ্যাঁ, যে বলেন। এটা যে করেন, নিষেধ, অসুবিধা নাই। এটা যে নিষেধ, এটা যে করা যাবে না, এই সেন্সটা মানুষের কবে আসলো?
এই তো না, ডেট এই বলতে এই পারবো না। সেন্সটা এসেছে, এই সেন্সটা হলো যে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে এসেছে, কিন্তু বিষয়টা হলো যে কোনো কোন কালেই সমাজ, এটা সঠিক কোন ছিল না। সমাজ, কারণ কোন সমাজ এটা? যখন নারীতান্ত্রিক সমাজ ছিল, তখন নারীতান্ত্রিক সমাজে নারীরা পরিবারের প্রধান ছিল এবং সে তার ছেলেকেই সে তার যৌন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। আচ্ছা, এটা এই নারীতান্ত্রিক সমাজের মূল কথা। মামু এখানে একটা না, ছোট এটা তো কথা বলা আপনি যেতে ওভাবে পারে বললে যে, হবে না, আপনার না না, বলতে হবে ভাই যে একটা সেকেন্ড, আপনার ইতিহাসগত এই প্রশ্নের আপনার এটা। এই কথাতে আমি আর কথা আছে, আমার বাবু একটু কথা ভাই, আছে, একটু বাবু কথা আছে, ভাই, একটু অ্যাড করি। আপনি একটু থামেন, আপনার মোটামুটি উপস্থাপনটা একরকম হয়েছে, একটু আমার আনিম ভাইকে কথা বলতে দেন, তারপর হ্যাঁ আবার ভাই, আপনি। অসুবিধা নেই, আমি জাস্ট প্রশ্নটা করে নিই। উনি যেভাবে বলতেছে, আপনি কি এটা মিন করতে চাচ্ছেন যে এই যে কাজগুলো হইতো, এই কাজগুলো এখন আমরা অনৈতিক মনে করার পিছনে কোনো ধরনের কোনো কারণ আছে, কিংবা আপনি কি কোনো কিছু স্পেসিফিক বলতে চান যে এই কারণে আমাদের এই জিনিসগুলো আমাদের মধ্যে আসছে, এটা বলতে চান আপনি? না, আচ্ছা, ওনাকে ব্যাপারটা বলার এরকম। সুযোগ দেন। আচ্ছা, এটা বলতে চান না, ওনাকে না? না, বলার আমি সুযোগ দেওয়া হোক। আমি আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি যে এই যে যে করা যাবে না বা করলে নৈতিকতার অবক্ষয় হয়, এই সেন্সটা হুম। আমাদের থেকে আসলো, কবে থেকে আসলো, কোন সমাজে আসছে? আচ্ছা বাবু ভাই, আপনার কাছে আমি একটু অনুরোধ করব, মানে আপনি যেভাবে প্রশ্ন করছেন, দেখেন একটা প্রশ্নের ভিতরে কিন্তু একটা মানুষের উত্তর নিহিত থাকে। আপনি হুম। নিশ্চয় একটা মনে মনে একটা উত্তর আপনার ভিতরে আছে, এবং সেই উত্তরটার দিকে আপনি ধাবিত করতে চাচ্ছেন আমাদের আলোচনাকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলেন যে আপনার কাছে কি মনে হলো যে এই এই যে সেন্স বা এই যে কনসিয়েন্স যাকে আপনি বলছেন বারবার করে, কনসিয়েন্স, এই কনসিয়েন্সটা কিভাবে মানুষের মধ্যে আসলো, কবে থেকে এটা দরকার নেই, কিভাবে আর আসলো? আমি আমি তো আর আমি আমি তো ভাই আমার ভাই আরেকটা প্রশ্ন আছে, ছোট্ট আরেকটা প্রশ্ন করে আমি চলে যাই। আরেকটা ব্যাপার হচ্ছে রোশন ভাইকে, রোশন ভাই, আমরা কখন বুঝতে পারছি যে ধর্ষণ করা খারাপ, এবং ধর্ষণ করলে যে একটা মানুষের যে রাইটস কে একদম চরম ভাবে ক্ষতিগ্রস্ত করে, ভায়োলেট এটা করা আমরা হয়। কখন জানছি? হ্যাঁ, সেকেন্ড হচ্ছে জি। হত্যা করা যে খারাপ, হত্যা করা যে উচিত না, এবং হত্যা করলে যে একটা মানে মানবতার একটা অনেক বড় একটা মানে ব্যাপার, এটা হত্যা করাটা এক্সট্রিম পর্যায়ে, এটা আমরা কবে বুঝছি? হ্যাঁ, এগুলো যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের ইতিহাস পর্যালোচনা করতে হবে। এট দ্য সেম টাইম আমরা কিভাবে বুঝতে পারছি কোনো কিছু মোরাল কি মোরাল না, এবং যেইভাবে আমরা বুঝতে পারছি সেই পদ্ধতিগুলো আমরা কিভাবে সেট করছি, এই মানে এগুলো সবগুলোর ইতিহাস আছে, এবং আমরা এগুলো বলতে পারি, অবজেক্টিভলি বলতে পারি যে এগুলো কখন হয়েছে। ওকে ভাই, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আনিম ভাই কি থাকবেন আরো কিছুক্ষণ? না, ফেসবুক থেকে শুনি, এখানে আমার এখানে অনেক আওয়াজ, সবাই চুপ করে রাখছি, আমি কথা আছে তো একটু। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আর আপনি ফ্রি থাকলে আমি পরে একটু লাইভে আসবো, আজকে একটু আধা ঘন্টার মধ্যে ফ্রি হয়ে যাবো, আপনি দয়া করে একটু আসবেন। মামু আসবেন, হ্যাঁ মামু, আচ্ছা দয়া করে ঠিক আপনি আছে। আসবেন, আপনার সাথে আলোচনা আছে। হ্যাঁ, আচ্ছা, রোশন ভাই আমরা লিঙ্ক এটা দিয়ে বলবো দিয়েন। না। হ্যাঁ ভাই, আপনিও আচ্ছা ঠিক আসেন, আছে। এই যে ভাইয়ের সাথে এখন কথা বললাম না, বাবু ভাই, বাবু ভাই, ভাই। বাবু ভাই, জি আপনিও জি আসবেন। হ্যাঁ, আপনাকেও আচ্ছা ঠিক আছে। আপনাকে আমন্ত্রণ জানালাম। হ্যাঁ, ওকে বাই। এখন আপনি যদি, আমন্ত্রণ আমি গ্রহণ। 1 মিনিট, ভাই 1 মিনিট ভাই না, বলবো। তোমার তো মামু বলছে, তুই ভাই জি বলছো জি, কেন? বলেন ও মামু, বলেন মামু বলেন শোনেন, মামু বলেন। শোনেন, হুম। বলছে যে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, আহা। মালায় পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে, হুম। জানি আমার জন্য সম্বর্ধনা রটবে না লোক মুখে, জানি মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবুও একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে হুম। তোমার হৃদয়। আর যুদ্ধ করতে চায় না মন, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, দেখ, আর যুদ্ধ নয়, এবার পেছনে ফেরার পালা। যদি প্রশ্ন করো এত যুদ্ধ করে পেলাম কি, তবে উত্তর তার, টিউনিসিয়ায় পেলাম জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মাতে এসে পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ যার নিজের ঘরেই নেই বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই যার জমে থাকে দুঃসহ অন্ধকার। খুব আচ্ছা সুন্দর, ধন্যবাদ চমৎকার, মামু, কার অসংখ্য কবিতা চমৎকার, বলেন ধন্যবাদ। তো? চমৎকার, চমৎকার মামু। হ্যাঁ। গেলাম তাহলে রশন ভাই। মামু হ্যাঁ, বাই বলেন, বাই। কার কবিতা মামু বলেন। কার কবিতা হ্যাঁ মামু এটা? কার কবিতা? মামু, হ্যাঁ। সুকান্তের সুকান্তের সুকান্তের। সুকান্ত। ও আচ্ছা তাই।
সুকান্তের সুকান্তের আচ্ছা, সুকান্তের সব থেকে প্রেমের কবিতা একটাই আছে, সেটা হচ্ছে এইটা, যার ভিতরেও দর্শন, দেশপ্রেম সব আছে। সুকান্তের এই ধন্যবাদ। কবিতাটার নাম হচ্ছে প্রিয় তামাশু। আচ্ছা যাক, আমরা একটু কবিতা শুনলাম, খুব ভালো আবৃত্তি করে আমার মামু এবং অনেক কবিতা তার মুখস্থ। তবে আমরা একটু বাবু মিয়া ভাইয়ের কাছে আসি। বাবু ভাই, আপনি একটু কাইন্ডলি কথা বলেন। বাবু ভাই। হ্যাঁ, আসলে আমি তো আপনাদের সাথে যতদিন যে কদিন যুক্ত হয়েছি, আমার আগ্রহটা হচ্ছে আপনাদের আলোচনা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আলোচনা খুব ভালো লাগে। আপনি বিজ্ঞান মনস্ক মানুষ। হ্যাঁ, তো আপনার যারা পূর্ব পূর্ব মানে যারা পূর্বে থেকে আপনার লাইভে আছেন প্রত্যেকেই খুব আন্তরিক জ্ঞান দীপ্ত মানুষ। কিন্তু আমার একটা আগ্রহটা কি যে আমি আমি চাই, সবসময় চাই যে আলোচনা বিভিন্ন বিষয় ডালপালা হবে, কিন্তু বিষয় ভিত্তিক থাকলে ভালো হয়। যেমন আপনি আজকে একটা বিষয় দিয়ে দিচ্ছেন আলোচনা, কিন্তু জি আমাদের জি জি। এটা এই বিষয়টা আমাদের পূর্ববর্তী কোনো জানা ছিল না, আমাদের পড়াশোনাও নাই। হ্যাঁ, যেমন আপনি হয়তো জানেন যে আজকে আমি একটা লাইভ করতে গেছি, আমার ওই যে অভিজ্ঞতা কম থাকায় আমি এটা করতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু দেখছি, আমার আমি দেখতে নাই। পাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওই বাবু বিষয়ে বাবু মিয়া ভাই, আমি একটু বলে নিই। বাবু মিয়া ভাই, হ্যাঁ, আমি ওনারটা একটু শেষ বলে হোক নিই। মামু, ওনাকে বলতে দাও, ওনাকে হ্যাঁ বলতে দাও। শিওর, হ্যাঁ ক্যারি অন, বলেন শিওর, বাবু ক্যারি ভাই, অন, ক্যারি বলেন। অন। তো তো আমি কিন্তু ওই বিষয়টা যখন দিছি, দেওয়ার পরে আমি প্রায় ঘন্টা 2 পড়াশোনা করছি। হ্যাঁ, আমার কিন্তু নোট নোট করেও রাখছি আমি। হ্যাঁ, নোট করে রাখছি, পড়াশোনা করছি, তারপরে আমি চিন্তা করছি যে বিষয়টা আমি আমার মতো করে বলবো। তা আমার মতো করে বললে সেটা আমি বিরাট কিছু অমুক বা অনেক কিছু, তা তো না। আমি তো সাধারণ একজন মানুষ, মানে আমার থেকে আমরা বড় সবাই বড়। সাধারণ ভাই, আমরা হ্যাঁ, সবাই সাধারণ। তা যাই হোক। এটাকে হ্যাঁ, তো সেক্ষেত্রে না, ওইরকম সেক্ষেত্রে ভাবে পড়াশোনা সেক্ষেত্রে করেননি। সেক্ষেত্রে আপনার বিষয়টা আমি হঠাৎ করে দেখলাম যে আপনি লাইভে গেছেন এই বিষয়টা, কিন্তু আমার কিন্তু এই বিষয়ে জানাশোনা আছে কিন্তু প্রিপারেশন নাই। তো এখন এই মরালিটির বিষয়ে যখন আমাকে বলতে বলছেন, আমি এই কথা বলতে বলতে কিছু কিছু উৎপত্তিগত বিষয় আমি দেখছি, কিন্তু আমার কাছে ওগুলো গুগলে মনোপুত সব মনোপুত হয় নাই। তো আমি যদি আপনি কোনো একদিন যদি এই নৈতিকতার উৎপত্তি, ক্রমবিকাশ বা এই ধরনের কোনো একটা সাবজেক্ট দেন, হ্যাঁ, ওই আগের দিন বা একটু আগে বলবেন, তাহলে হয়তো আমি ওইটার উপরে কাজ করে আমি আমার একটা স্টেটমেন্ট দিলাম, বা আপনি একটা বক্তব্য দিলেন, সেটার উপরে আমরা একটা হ্যাঁ হ্যাঁ, আলোচনা আপনি করলাম। প্রস্তুতি এবং নেন, শুধু, আপনি প্রস্তুতি নেন, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, শুধু ওই বিষয়ই না, ওর সাথে সবই আসবে। যে মামা যেরকম রাজনীতির বিষয়গুলো বলে, হ্যাঁ রাজনীতিও আসবে, কিন্তু হয়েছে কি, আমাদের রাজনীতিগুলো এখন রাজনীতি নাই। আমাদের রাজনীতিগুলো হয়েছে পেট নীতি, ব্যবসা নীতি, হ্যাঁ, ক্ষমতা নীতি। যদি যদি প্রকৃত রাজনীতি বা পলিটিক্স যেটাকে বলে, যেটা সক্রেটিস বা প্লেটো বা অ্যারিস্টটল যে পলিটিক্স এর কথা বলছে, সেই পলিটিক্যাল আলোচনা তো আমরা আমরা করবোই। হ্যাঁ, রবীন্দ্রনাথও রাজনীতিক ছিলেন। রবীন্দ্রনাথের একটা বই আছে, হুমায়ুন আজাদের একটা বই আছে, সমাজ ও রাষ্ট্রচিন্তা। রবীন্দ্রনাথ কিন্তু তার লেখায় সে বড় কোন হুম হুম রাজনৈতিক হুম। বিষয়ে খুব বেশি কিছু বলেন নাই, কিন্তু উনি কিন্তু অনেক বড় রাজনীতিক ছিলেন। নাইটহুড উপাধি পরিত্যাগ করছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ হ্যাঁ হত্যাকাণ্ডের হ্যাঁ, প্রতিবাদে অবশ্যই। রাইটহুড উপাধি পরিত্যাগ করছেন উনি। নজরুল ইসলামের অনশন ভাঙাইছেন। হ্যাঁ, উনি উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্য করে গান লিখছেন। সেই গানের 2টা লাইনও আমি একটু শোনাচ্ছি, হয়তো আপনি জানেন। আচ্ছা এই গানটা শোনান, এরকম যে, শোনান। ওই ওই মহামানব আসে, একটা গান আছে রবীন্দ্রনাথের, রবীন্দ্রসঙ্গীত, ওই মহামানব আসে দিকে দিকে দিগন্ত, এরকম আর কি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ রাজনীতিক ছিলেন, কিন্তু তিনি কখনো মাঠের রাজনীতির ময়দানে কখনো অ্যাক্টিভ ছিলেন নাই। তা মামা রাজনীতি যদি আলোচনা করতে চায় করবে, কিন্তু এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কি করছে, হ্যাঁ, এটা এইভাবে বললে হয় কি, এরা কেউই গণতান্ত্রিক, সরি, এরা কেউই জনতান্ত্রিক রাজনীতি করে না। সবাই পেটতান্ত্রিক এবং মামা, ব্যবসাতান্ত্রিক রাজনীতি করে। জি হ্যাঁ মামা, আমি বলেন কি এবার বলবো? একটু বলেন সুযোগ দেন, বলেন এবার বলেন একটু না একটু সুযোগ দেন পারমিট মামু দেন। বলেন ভাইকে। মামা বলেন। আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো মামু বলো। আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। বিষয়টা হলো যে একটা মানুষের জীবনের এমন কোনো বিষয় নেই যে বিষয়টা হলো সম্পূর্ণ আলাদা, যে বিষয়টার সাথে তার জীবনের অন্য কোনো চিন্তা ভাবনা বা অন্য প্রেক্ষিতের সম্পর্ক নেই। ভাই মানুষ যে কোনো একটা ডিসিশন নেয়, সাধারণ সেই ডিসিশনের তাহলে সাথে দিয়ে দাও। তার জীবনের বিভিন্ন ঘটনার সাথে সম্পর্ক থাকে, তার বিভিন্ন চেতনার সম্পর্ক থাকে। না হলে মানুষ আলাদাভাবে কোনো ডিসিশন নিতে পারে না যে ডিসিশনের সাথে তার অন্য কোনো ভাবনা চিন্তার সম্পর্ক নেই। এরকম হয় না, এরকম হয় না। তো সেই কারণে যে রাজনৈতিক আলোচনা বা বিবর্তন আলোচনা বা হচ্ছে যে পৃথিবীর আলোচনা এইভাবে হয় না। একটা আলোচনার সাথে আরেকটা আলোচনা জড়িয়ে যাবেই।
এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মোরালিটির যে বিষয়টা, তারপরে নিরপেক্ষতার যে আলোচনার বিষয়টা, এই বিষয়গুলো সবই একের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষ কোনোভাবে বিচ্ছিন্নভাবে কোনো কিছু আলোচনা করতে পারে না, এটা হয় না, কোনোদিনও হবে না। আপনি একটা আলোচনা করতে গেলেই অন্য আলোচনা জড়িয়ে যাবে। ধরেন আপনার সাথে আপনার বউয়ের সম্পর্ক ভালো নেই, আমার সাথে আমার বউয়ের সম্পর্ক ভালো নেই। কেন নেই? এই কেন নেই এইটার সাথে আলোচনা করতে গেলেই হয়তো আমার সেক চলে আসবে, আমার চলে আসবে অর্থনৈতিক সম্পর্ক, এই মানে অর্থনৈতিক বিষয়, আমার চলে আসবে রাজনৈতিক বিষয়, আমার চলে আসবে খেলার বিষয়, আমার সব বিষয় চলে আসতে পারে। সুতরাং কোনো কিছু থেকেই কোনো কিছুকে পৃথক করা, সম্পূর্ণ পৃথক করার কোনো সুযোগ নেই। একের সাথে অন্য বিষয়টা সম্পূর্ণভাবে জড়িত। এবং আপনি এবার চিন্তা করেন যে আমি যেটা বলছি সেটা সঠিক কিনা, যে আপনি আপনার জীবনের মানে আপনার সন্তান, আপনার বউ, আপনার মানে ক্রিয়াকর্ম, আপনার চাকরি, আপনার ব্যবসা, কোনোটাকেই কারোর সাথে আলাদা করে দেখতে পারেন কিনা, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যালো। হ্যাঁ বাবু ভাই একটা কথা লিখেছেন, আলোচনা ও আড্ডা ভিন্ন জিনিস। হ্যাঁ, তো এটা আসলে বাবু ভাই এখানে বিষয়টা হলো যে আমরা তো আসলে প্রফেশনাল না, আমরা একাডেমিক না। এখানে আলোচনার ভিতর দিয়ে অনেক কিছু বেরিয়ে আসে। যদি আমরা আজকে শিরোনাম দিয়েছিলাম পৃথিবীর জীবন ও বিবর্তন, এই সেই মামু মামু এই জায়গায় আমি বাবু ভাইয়ের সাথে একমত। বাবু ভাইয়ের সাথে একমত কি কারণে? যে আলোচনার লক্ষ্য থাকতে হবে, হ্যাঁ যে আমরা আলোচনা করে আমরা কোন জায়গায় পৌঁছাতে চাই, কোন গন্তব্যে পৌঁছাতে চাই। আমরা নাস্তিক হতে চাই, না আস্তিক হতে চাই, নাকি আমরা সমাজটাকে পাল্টাতে চাই, নাকি আমরা হচ্ছে যে কি করতে চাই, এই আলোচনার লক্ষ্য থাকা উচিত। যে আলোচনার লক্ষ্যবিহীন সেই আলোচনাটা প্রকৃত অর্থেই কোনো আলোচনা না। আড্ডা, সেই কারণে আলোচনার সেটা লক্ষ্য থাকা আড্ডা। উচিত। হ্যাঁ অবশ্যই, আলোচনার লক্ষ্য যদি না থাকে তাহলে সেটা আড্ডা। আমি বাবুর সাথে এই বিষয়ে একমত। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আলোচনা করো। এ ভাই না, বলেছেন আলোচনা তো হচ্ছেই, আলোচনা তো চলছেই। কিছুটা লক্ষ্য থাকতে হবে, তাই তো? অবশ্যই যে কোনো আলোচনার লক্ষ্য থাকতে হবে, আমাদের না হলে লক্ষ্য তো খামাখা বলা আলোচনা করে তো লাভ নাই। না মামু, আমরা তো খামাখা লক্ষ্য আমি প্রতিদিন আলোচনা করলাম, প্রতিদিন আড্ডা মারলাম, প্রতিদিন নেটে টাকা পোড়ালাম, হ্যাঁ এটার অর্থ কি? এটা দায়, এইটার কাজ কি? সুতরাং আমরা কোথায় পৌঁছাতে চাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, না সেটাই, ওই যে মোমবাতি তুলে ধরা, না, তাই হ্যাঁ তো? কনফুসিয়াসের সেই মোমবাতি তুলে ধরা, হ্যাঁ কনফুসিয়াসের সেই মোমবাতি তুলে ধরা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে কথা হলো কি যে মোমবাতি আমরা তুলে ধরবো, হ্যাঁ কিন্তু সেটা কিসের মোমবাতি? জ্ঞানের মোমবাতি। সেখানে আলো জ্বলবে, সেই আলোয় মানুষ পথ দেখবে, নাকি আলোয় পুড়ে মরবে? হ্যাঁ সে ঠিক আছে, ভালো কথা বলেছেন। তো এখানে আমার যে এই যে বাবু ভাই একটা কথা লিখেছেন, মানবীয় সমাজ চাই, মানবীয় হ্যাঁ, সমাজ। এই মানবীয় সমাজটা এই অর্থে এখন যেটা বায়বীয়। আচ্ছা, অবশ্যই বায়বীয়। মানবিক সমাজে চাওয়ার জন্য তাকে হচ্ছে যে হাজার হাজার স্যালুট জানায়, হাজার হাজার সালাম জানায়, যে মানবিক সমাজ চাই, মানবীয় সমাজ চাই। এটার জন্য আমিও বাবু আর বাবু মিয়াকে আমি এই ব্যাপারে স্যালুট জানাই, হাজারবার স্যালুট জানাই। কিন্তু আচ্ছা, ভালো। এই মানবিক সমাজের জন্য আমাদের কি দরকার? কি আমাদের তো করেন? সমাজ পরিবর্তন ছাড়া এই মানবিক সমাজের কোনো সংজ্ঞা নেই। হ্যাঁ, সেটা নাকি ভালো। বাবু ভাই কি বলেন? হ্যাঁ, আমি আমি আসলে কমেন্টটা লিখতেছিলাম, লিখলাম না। আসলে এই মানবীয় বা মানবিক সমাজ চাইলে আমাদের জ্ঞান ভিত্তিক সমাজ লাগবে। হ্যাঁ, শুধু শুধু শোনেন, জ্ঞান ভিত্তিক সমাজটা আপনাকে কে প্রতিষ্ঠা করে দেবে? এখন এই সমাজটা কে প্রতিষ্ঠা করবে সেটা ঠিক আছে, আপনি যেটা বলছেন। এখন সেখানে পরিবারের ভিতরে জ্ঞান চর্চা থাকতে হবে,
স্কুল বিদ্যালয়ে জ্ঞান চর্চা থাকতে আপনার হবে। পরিবারে জ্ঞান চর্চা থাকবে, পরিবারের পরে আছে সমাজ, সমাজের পরে আসে রাষ্ট্র, আমি তো সেটাই তাই না? বলছি যে আপনি প্রথমে পরিবারের রাষ্ট্র করবে পরিবর্তন না, পাবেন। রাষ্ট্র আমাকে দিয়ে ব্যবসা করবে। সে রাত্রেবেলা জায়গায় এসে দেখবে যে কত এমবি বেশি পড়ে, যত এমবি বেশি পড়বে তত মোবাইল কোম্পানি বেশি ব্যবসা করবে, হ্যাঁ তত বেশি হ্যাঁ ট্যাক্স দিবে। হ্যাঁ, এই কিন্তু কথা হলো, রাষ্ট্র আপনাকে ই করবে না, মানবীয় করবে না, সে আপনাকে একটা হ্যাঁ কিন্তু বানাইছে। তাহলে আপনার, কিন্তু কথা হলো রাষ্ট্র তো সমাজ, একটা রাজনৈতিক দল, এই তো দেশ আচ্ছা চালায়, বাবু ভাই, রাষ্ট্র তাহলে তো আপনার শোষণ কাছে করে একটা যন্ত্র। প্রশ্ন আসে, সুতরাং তাহলে রাষ্ট্রকে কোন রাষ্ট্র, রাষ্ট্রকে আপনি কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে তো। না, এটা তো আমি এখন এক কথায় ক্লিয়ার করা যাবে না, এটা আমার আলোচনা বা আমার দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি বুঝে নেবেন। এটা তো আমি একদিন এক আপনার কথায় বলতে পারবো না। দৃষ্টিভঙ্গি যাই হোক, রাষ্ট্রের পরিবর্তন ছাড়া, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ছাড়া, সমাজ কাঠামোর পরিবর্তন ছাড়া আপনি তো মানবীয় সমাজ গড়তে পারবেন না। এখন বিষয় হচ্ছে, আমি একবার একটা কথা বলি, যেমন আপনার ভেনিজুয়েলার ইতিহাসটা হয়তো জানেন কিছুটা। হ্যাঁ ভেনিজুয়েলায় হ্যাঁ বলেন। ভেনিজুয়েলায় হ্যাঁ, ভেনিজুয়েলায় কিন্তু আপনার ওই কিউবার মতো কোনো রেভলিউশন হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, না কিন্তু ভেনিজুয়েলায়, হ্যাঁ, ওখানকার আমি একটু বলে নিই, বলেন। হ্যাঁ বলেন বলেন। ভেনেজুয়েলায় কিউবার মতো কোনো রেভলিউশন হয় নাই, কিন্তু ভেনেজুয়েলায় একটা রেভলিউশনারি টাইপ অফ গভর্নমেন্ট ক্ষমতায়। হ্যাঁ, এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা এরকম, আমি যতটুকু শুনছি, এটা আমার শোনা, কিন্তু আমি কোনো জায়গায় গুগল করে বা কোনো হ্যাঁ জায়গাতে বলেন। পাইনি, এবং আমি হ্যাঁ, নিশ্চিত ল্যাটিন আমেরিকার সেটা একটা হচ্ছে দেশ যে, ভেনেজুয়েলা। হ্যাঁ বলেন। হ্যাঁ, এবং আমেরিকার খুব সেখানে দেখা কাছের গেছে, ভেনেজুয়েলা। জি জি, সেখানে ইতিহাসটা এরকম যে সেখানে যারা মিলিটারি অফিসার, হ্যাঁ, এদের ভিতরে এক ধরনের ক্যাম্পিং হয়েছিল, যে এদেরকে আপনার প্রগতিশীল বা উন্নত জ্ঞানের উদ্বুদ্ধ করার একটা ক্যাম্পেইন। হ্যাঁ, সেটা বই পড়ার মাধ্যমে হতে পারে বা বিভিন্ন ভাবে হয়েছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে একটা জেনারেশন তৈরি হয়েছিল সেনা অফিসার ভেনিজুয়েলায়, যে যারা আপনার ওই অর্থলোভী বা ক্ষমতা লোভীদের পাওচাটা না, ঠিক আছে? হ্যাঁ, তা সেই সেই অংশটা এক সময় ওই একটা কুর মাধ্যমে ক্ষমতা নিয়ে নেয়। ওই যে যারা প্রোগ্রেসিভ বা পড়াশোনা জানা, হ্যাঁ, তারা ক্ষমতা নিয়ে তারা রিফর্ম গুলো করে ফেলে। এখানে কিন্তু পাবলিক ইনভলভ না, এখানে কিন্তু ম্যাস পিপল ইনভলভ না। তার ফলে কি হয়েছে, যে ভেনেজুয়েলা অনেক উন্নত বা অনেক শিল্প ভাবে সক্ষম রাষ্ট্র হয় নাই, কিন্তু ভেনেজুয়েলা যে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে সে যুদ্ধ করতেছে, এটাই তার সার্থকতা বলে আমি মনে করি। এখন একটা এখানে সমাজকে বিভিন্ন ভাবে বলেন। বাবু ভাই বিষয়টা হলো যে সেখানে সেদিন একজন আমার বলতেছে যে গণতান্ত্রিক সমাজ চাই, একটা কবিতা সে লিখেছে, তার একটা লাইন সেটা এটা লিখেছে। সে একজন কলেজের লেকচারার, আমাকে দেখালো কবিতাটা, যে বলছে যে ভাই আপনি তো কবিতা ভালো বোঝেন, বা আপনি, আমি বললাম যে কবিতা আমি ভালো বুঝি না, যাই হোক, তো বলছে আপনি রাজনীতি তো করেন। তা আমি তাকে গণতান্ত্রিক সমাজ চাই এই শব্দটা যেখানে লিখেছে সেক্ষেত্রে আমি উঠিয়ে দিতে বললাম। আমি বললাম এই শব্দটা, এই লাইনটা এখান থেকে উঠিয়ে দাও। তো বলছে কেন? তাই আমি বলছি যে গণতান্ত্রিক সমাজের বেসিক ইমপ্লিমেন্টেশন পৃথিবীর কোথাও কখনো হয়নি। আর গণতন্ত্র মানে হচ্ছে যা দুর্বোধ্য তাই ষড়যন্ত্র, তাই হচ্ছে গণতন্ত্র। এবং গণতন্ত্রের হচ্ছে যে প্রকৃত যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমাজটাকেই চেঞ্জ করতে হয়। সুতরাং এই শব্দটা একটা ভেগ শব্দ, একটা ভেগ টার্ম। তো সেই কারণে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি রাষ্ট্রযন্ত্র যেহেতু শোষণ পীড়নের যন্ত্র, রাষ্ট্র সবসময় কাউকে না কাউকে শোষণ করবে, হয় সংখ্যা লঘিষ্ঠ সংখ্যা গরিষ্ঠের উপরে শোষণ করবে, না হয় সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠের উপরে শোষণ করবে। এটা হচ্ছে যে বিষয়। তো সেই কারণে মানবীয় সমাজটা হচ্ছে যে সংখ্যা লঘিষ্ঠের উপরে সংখ্যা গরিষ্ঠের শাসন। এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যে আপনি লঘিষ্ঠের উপরে সংখ্যা গরিষ্ঠের শাসন দিতে পারলেন কিনা। সেই কারণে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব বা সর্বহারা শ্রেণীর গণতন্ত্র প্রতিষ্ঠা করাটা হচ্ছে যে মানবীয় সমাজ আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। কি কারণে? যে সর্বহারা শ্রেণী 99%, আর 1% আছে শোষক শ্রেণী। সুতরাং শোষক শ্রেণীর উপরে আপনি 1% শোষক শ্রেণীর উপরে 99% মানুষের শাসন চাপিয়ে দিলেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 1% লোক যদি 99% লোকের উপরে শাসন চালায়, শোষণ চালায়, তাহলে সেটা হচ্ছে অন্যায়, সেটা হচ্ছে অমানবিক, সেটা হচ্ছে দমন, সেটা হচ্ছে পীড়ন, সেটা শোষণ, সেটা মানুষ শোষিত হয় সেখানে। তো এই কারণে এই জায়গাটা আপনার ক্লিয়ার হতে হবে।
না সেটা আপনি আপনি আপনার আপনি আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার মতামত দিলেন, আমি শুনবো। হ্যাঁ, সেটা তো অবশ্যই আপনি আপনি আপনারটা ক্লিয়ার করছেন, এবং আমারটা আমারটা আমি ওইভাবে, যেহেতু আমি মানে কোনো পলিটিক্যাল ওন করি না, ঠিক আছে, আমি আমার কথাটা এভাবে বললাম যে যেটা যে আপনার যে সমাজে আমি আপনি আছি লিখলেন সেখানে আপনি 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 লিখলেন যে যে হচ্ছে যে সামাজিক জীব না, সে হলো এটা এটা অ্যারিস্টটল লিখেছে, সেটা আপনি হ্যাঁ আপনার এখন আপনি এড়িয়ে না না যাচ্ছেন কিভাবে? না, আমি আপনার একটা মতামত পাইলাম, ঠিক আছে। এখন আপনি যদি আপনি চান যে আপনি আমাকে বলতে পারেন যে আপনি এই সমাজ কিভাবে পরিবর্তন করতে চান, আপনি কি আমার সাথে একমত নাকি আপনার কোনো ভিন্ন মত আছে, সেটা না, তো আরেকটা আলোচনা বিষয়টা লাগবে। ওই জায়গায় না, বিষয়টা হলো যে আপনার একটা হ্যাঁ, চিন্তা আছে, আপনার কিন্তু একটা আপনি চেতনা যদি আছে, ভাবনা আছে, আপনি সেটা যদি আপনি স্বতঃস্ফূর্ত প্রতিষ্ঠিত করতে চান। হ্যাঁ, আমাকে আমি কিন্তু বলতে আমি দিচ্ছেন আমি না, বলি বাবু ভাই, আমি বলি আমাকে আপনার কিন্তু একটা বলতে চেতনা দিচ্ছেন আছে, না। ভাবনা আছে। না, আমাকে কিন্তু এক এক বলতে করে দিচ্ছেন বলো না। মামু, এক এক করে বলো, সুযোগ দাও ওনারে বলার। হ্যাঁ, উনি আমাদের আপনি অতিথি। আপনি আপনার মতো করে একটা সমাজ পরিবর্তনের ছক আপনার মাথায় আছে, ভালো কথা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমারও তো নিজস্ব একটা মতামত আছে যে এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় বা আদৌ পরিবর্তন করা উচিত কিনা, তাই না? এখন দেখা যাবে যে আপনার সেখানে মতটা একটু, উদ্দেশ্য আচ্ছা বাবু ভাই না, আমি আপনার ওরকম মতটা আমি কাইন্ডলি না বলবেন। আমি আমি মনে করি যে একেবারে তলানি থেকে যদি আমরা প্রকৃত শিক্ষার চর্চা করতে পারি, যেমন পরিবার থেকে, সমাজ থেকে, হ্যাঁ, বিদ্যালয় থেকে, যদি প্রকৃত শিক্ষাটা চালু হতে পারে, তাহলে একটা জেনারেশন তৈরি হবে, একটা জ্ঞান ভিত্তিক একটা জেনারেশন তৈরি হবে। সেই জেনারেশন নিজেদের ভিতরে খোটাখুটি মারামারি করবে না। হ্যাঁ, এবং তারা সেখান থেকে কিছু কিছু যখন নেতৃত্বের দিকে যাবে, তারা অবশ্যই সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটা আচ্ছা রাষ্ট্র কাঠামো তৈরি করবে। আচ্ছা বাবু ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে উত্তর দিবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো প্রশ্ন হলো যে এই যে আপনি একটা রাষ্ট্র কাঠামো বা এক ধরনের চিন্তা আপনার মাথায় ধারণ করেন, তো এইটা কি পৃথিবীর কোন দেশ এ পর্যন্ত আপনার চিন্তা হ্যাঁ অনুযায়ী হ্যাঁ 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 চালিত হয়েছে? হ্যাঁ, অবশ্যই কোনো দেশ অবশ্যই আছে? আছে। বলেন তো একটু, আপনি বলেন। অবশ্যই আছে, আমি আপনাকে বলছি, এটা আছে আপনার। আপনি এখন ইসে যান, আপনি ইসরায়েলে যান, আপনি সিঙ্গাপুর যান, আপনি সুইজারল্যান্ড যান, আপনি সুইডেন যান, ঠিক আছে। হ্যাঁ, জি। এরকম আপনার ওয়েলফেয়ার স্টেট আছে পৃথিবীতে, যেখানে শোষণটা ওইরকম ভাবে নাই, ওরকম শোষণ নাই। বাবু ভাই, শোষণ শোষণ মামু শোষণ না না, মামু আমাকে শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, আপনার শোষণ বলতে এক ধরনের শোষণ বলতে আমি যদি এখানে বোঝাই যে একজনের তার একটা কর্মে তাকে জোর করে তাকে কর্মে নেওয়া, সেটা কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়নে দেখছি। সোভিয়েত ইউনিয়নেও অনেক শ্রমিককে তো আপনার খনিতে কাজ করতে বাধ্য করা হয়েছে, অনেক শ্রমিককে বাধ্য করা হয়েছে। এবং এখনো চীন এক ধরনের সোশ্যালিস্ট অর্থনৈতিক ব্যবস্থায়ও অনেক খনি শ্রমিক মৃত্যু হয়, তার খবর আমরা পাই না। হ্যাঁ, তা এখন সেটাকে আপনার সোশ্যালিস্ট স্টেট, ওয়েলফেয়ার স্টেট যেটাই বলি, শোষণ এক ধরনের শোষণ থাকেই যায়। হ্যাঁ, কিন্তু আপনার সেখানে মেজরিটি দেখতে হবে যে এখানে মূলত সিংহভাগ মানুষ কি করতেছে। আপনি সেই সিঙ্গাপুর, ইসরায়েল বা সুইজারল্যান্ডের মতো দেশ আপনার বা ব্যাখ্যা ইউরোপের দেওয়ার আরো দরকার দেশ, নেই, আপনার না ব্যাখ্যা না না, দেওয়ার আমি দরকার ব্যাখ্যা নেই, দেবো না, কারণ না না, আপনি যা এটা আপনি বলেছেন বলবেন ওইটাকে কেন? আমরা বুঝি। আপনি না আচ্ছা, না না, আপনি মামু ব্যাখ্যাটা মামু নেবেন না মামু কেন? একটু সুযোগ আপনার দাও, ব্যাখ্যা দেওয়ার মামুকে দরকার বলার নেই আপনি তো, সুযোগ দাও। ব্যাখ্যাটা নেবেন না কেন? আমার তো আচ্ছা এটা বলতেছি, পড়াশোনা আমি করে বলো ব্যাখ্যা পাইতে মামু। জানি হচ্ছে। তো, আপনার না না না, ব্যাখ্যা এটা জানি আপনি তো বলেন, আমি। আপনি বলেন তাহলে, আপনি বলেন ইসরায়েলের সমাজ রাষ্ট্র কাঠামোটা কি, আপনি বলেন আমাকে, ইসরায়েল, আপনি সিঙ্গাপুর যে বলেন। দেশগুলোর কথা বললেন, না এটা না না, ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার। আপনি আমি শেষ করি, ইসরায়েলের আমার বলতে দেন। আপনি আমাকে বলতে দেন না কেন? বলেন বলেন। না ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, এই ধারণাটা এক এক ধরনের হচ্ছে যে পুঁজিবাদী রাষ্ট্রেরই ধারণা। কারণ ওয়েলফেয়ার স্টেটে কখনোই আপনার পুঁজি নিঃশেষ হয়ে যায় না, এবং পুঁজিকে নিয়ন্ত্রিত করা হয় আপনি না, নিয়ন্ত্রণ করা হয় না। আমি তো এখানে সেই কারণে আলোচনাটা সেখানে পুঁজিবাদ আমি শেষ সমাজবাদের না, করি, আপনি আলোচনাটা বলেছেন, আমি আমাকে বলতে দেন না কেন? এবং না, ওয়েলফেয়ার আপনাকে স্টেটে বলতে দেবো না কেন? ওনাকে বলতে দেন। পুঁজিবাদ সেখানে প্রতিষ্ঠিত থাকে, এবং বড়লোক গরিব লোক সেখানে থাকে, এবং বড়লোক গরিব লোক থাকে বলেই সেখানে কখনো শোষণ বন্ধ হয় না। আর আপনি শোষণ যেটা বললেন, আপনি শোষণের সংজ্ঞায় জানেন না। শোষণের হ্যাঁ সংজ্ঞা মামু, জানেন না এইভাবে বলতে বলেন না। মামু মামু আপনাকে মামু আপনাকে বলতে মামু হবে না না, না। একটু এইভাবে অনুরোধ বলবেন করছি, না, না, মামু শোষণের এইভাবে সংজ্ঞা আমি আমাকে জানি না, বলতে এটা দিতে আপনি হবে কিভাবে তো। বুঝলেন? আমাকে আপনি বলতে দিতে মামু হবে। মামু মামু আপনি শোনেন, আপনি কি আপনি কি জানেন যে হোয়াট ইজ কল্ড সারপ্লাস ভ্যালু? অবশ্যই। হ্যাঁ আপনি আপনি কি মামু মনে সারপ্লাস মামু করেন? ভ্যালু সম্পর্কে বলেন। মামু শোনেন, মামু আপনি মামু আমি সারপ্লাস ভ্যালু সারপ্লাস সম্পর্কে ভ্যালুর বলেন। উপরে, আমার মামু সারপ্লাস আমার ভ্যালুর কথাটা উপরে শুনুন।
আমার ব্যাপক পড়াশোনা আছে, আপনি কি মনে করছেন? আছে না, আছে না, সারপ্লাস মামু, ভ্যালুটা আমি ভালো শোনেন, করি বলুন না, শুনবো। আপনি আপনি হ্যাঁ তো বই পড়ে শোনেন, দেখছেন, আমি কিন্তু আমেরিকান ইউনিভার্সিটির এক টিচারের দীর্ঘ লেকচার শুনছি ইট আমি ইজ নট সারপ্লাস ভ্যালু। অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ আমি আপনি কিন্তু কোথায় সে পড়েছেন আমাকে, সেটা কোনো গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয় না। আপনি হয়তো এটা বই কোনো পড়ে বা গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ আপনি সারপ্লাস ভ্যালু সম্পর্কে বলেন, আমি একটু শুনতে চাই। আপনি কি রবার্ট ওয়েনের নাম শুনছেন? না, শোনার দরকার নেই। তাহলে আপনাকে, তাহলে তো আমি তো আপনি আপনাকে আপনি সোশ্যালিজম, সারপ্লাস ভ্যালু মানে কি আপনি সেটা বলেন, হ্যাঁ বাংলা বলেন। আপনার সারপ্লাস ভ্যালু মাত্র আপনি উদ্বৃত্ত আপনার সম্পদ যেটা বলতে পারি বাংলায়। উদ্বৃত্ত এটা সম্পদ বাংলা, না, উদ্বৃত্ত মূল্য। উদ্বৃত্ত এটা সম্পদ না, উদ্বৃত্ত মূল্য। এই উদ্বৃত্ত মূল্য তত্ত্ব সম্পর্কে আপনি কি জানেন সেটা আপনি আমাকে বলেন, এবং উদ্বৃত্ত মূল্য না কাকে এটার বলে সাথে সেটা না, আপনি এই আমাকে বোঝান। আলোচনার সাথে আপনি এটা আনতেছেন কেন? আমি তো বুঝলাম না। আমরা তো আপনি সমাজবাদ উদ্বৃত্ত পুঁজিবাদ মূল্য নিয়ে আলোচনা সম্পর্কে না। যদি আপনি না বোঝেন, উদ্বৃত্ত মামু, মূল্য মামু, সম্পর্কে যদি হ্যাঁ আপনি না, না আপনি জানেন, আপনি মামু, হঠাৎ করে, তাহলে সম্পর্কে বলতে পারবেন আপনি না। হঠাৎ করে মামু, আলোচনাটা সমাজবাদ এবং পুঁজিবাদের দিচ্ছেন। আমি তো সমাজবাদের লোক না ভাই, আপনি আমাকে আপনার পুঁজিবাদের সমাজবাদের লোক হওয়ার সমাজবাদ, দরকার নেই। আপনি না শোষণ না না বলতেছেন, শোষণ কাকে বলে আপনি সেটা বলতেছেন। আপনি না শোষণ এখন কাকে বলে এখন সেটা আপনি জানবেন এখন না, সেটা তো সমাজবাদ হয় না। না হলে কি শোষণের বিরুদ্ধে যাওয়া যাবে না? সমাজবাদ না হলে কি না, শোষণের বিরুদ্ধে আপনি যাওয়া যাবে না? শোষণটা বোঝেনই না, শোষণের বিরুদ্ধে যাবেন কিভাবে? এটা কিভাবে বলেন? আপনি যে আপনি একটা শোষণই কথা বোঝেন না, বলতেছেন যে আমি আপনি শোষণের আমি বিরুদ্ধে জানি যাবেন না, কিভাবে? আমি আমি জানি না, বুঝি মামু, না, এটা এইভাবে আপনি অ্যাটাক কিভাবে করো না বুঝতেছেন মামু, এটা? অ্যাটাকিং মোডটা আমি এখন যদি থেকে আপনাকে মামু, বলি, আলোচনা শোনেন, করতে আমি দাও। যদি না, আপনাকে এখন বলি, আমি বাবু ভাইয়ের না না সাথে, মামু, বাবু ভাই আপনাকে তো যদি আমি আমরা বলি তো আলোচনার আপনি বন্ধু, তো সমাজবাদই আমরা জানেন তো না, আলোচনার আমি যদি বন্ধু। আপনাকে, না না, আমি যদি আপনাকে বলি যে আপনি সমাজবাদের ইতিহাসটাই জানেন না, তাহলে আপনি কি মনে হবে হতে বলেন? পারে, হতে পারে, বুঝছেন? হতে পারে, কিন্তু না, আপনি না, এইভাবে কথা শোষণ বলো না সম্পর্কে মামু। জানেন কিনা? মামু, এইভাবে কথা বলো না মামু, তোমার কাছে অনুরোধ করছি। আমি হ্যাঁ তো বাবু ওইভাবে ভাই, কথা শোনেন বলছি ভাই, না। আমি আমার আমি বাবু না, ভাইয়ের না, সাথে কোনো বলো না, ঝগড়া শোনেন, নেই। ব্যক্তিগত আপনাদের অ্যাটাক মতো, করো না। কে কি শোনেন, জানে না জানে এখানে আপনাদের সেটা ব্যক্তিগত বলো মতো, না। অ্যাটাকের কোনো বিষয় আপনাদের, নেই, ব্যক্তিগত অ্যাটাকের কোনো শোনেন, বিষয় নেই এখানে। আপনাদের মতো বিদগ্ধজনের সাথে আলোচনা করতে কিন্তু আমি পড়াশোনা করে আসি, ঠিক আছে? আমার এখানে যোগ্যতা ব্যক্তিগত কিছুটা অ্যাটাকের বিষয় না। আমি কোনো পড়াশোনাই নেই আমার ভাই, বাবু ভাই, না না না, আমার কোনো আপনার পড়াশোনাই পড়াশোনার নেই। চর্চা আছে, আপনি সারপ্লাস ভ্যালু সম্বন্ধে ক্লিয়ার জানেন, আপনার মুখস্থ। আমি কিন্তু বলছি যে আমি এই বিষয়টা আমি পড়ছি বা আমি দেখছি, আমি জানছি, কিন্তু আপনার মতো মুখস্থ রাখি আপনি না। আপনি শোনেন, আপনি হ্যাঁ, শোনেন, একটা মিনিট শোনেন। সেটা হলো যে একটা কারখানায় একটা লোক কাজ করে না না 8 না না না, ঘন্টা। আমি তো এই ক্লাসটা আমি নেবো না আপনার কাছ থেকে এখন। আপনি জোর করছেন কেন আচ্ছা, তো আমাকে? আপনি দরকার নাই, আমাকে, তাহলে আপনি না না, জানেন না আপনি কেন আমাকে সেটা? আরোপ করছেন কেন? না আপনি না, না জেনে করলে আপনি, আপনি শোষণ না না, সম্পর্কে বলছেন আপনি কেন? মামু, আপনি আপনি আরোপ করছেন কেন আমাকে? এটা তো আমার একটা অধিকারের উপর খর্ব করতেছেন আরোপ আপনি, করছি না, আরোপ করছি না, প্লিজ তাই না? ডোন্ট টেক ইট এটাই এটাই আদারওয়াইজ। কিন্তু সমস্যা। শোনেন, এটাকে এটাই কিন্তু এটাকে সমস্যা। অন্যভাবে নেওয়ার দিস ইজ দরকার দ্য নাই, কজ, এটাকে না, অন্যভাবে দিস নেওয়ার ইজ দরকার নাই। দ্য কজ অফ ফেইলার অফ সোশ্যালিজম ইন ইউএসএসআর। দিস ইজ দ্য কজ, ওয়ান অফ দ্য না, কজ। মানুষকে বাধ্য করা হয়েছিল। শোনেন, ইউএসএসআর এটা, আপনাকে, আপনার ইউএসএসআর এটা মানুষকে ফেল করেছে কি ফেল করেনি? যখন, ইউএসএসআর এটা শোনেন ফেল, শোনেন আমি বলি, মামু, শোনেন, আপনি শোনেন, আমার আমার একটা কথা লাইন, শোনেন, আমার কথা আমার শোনেন। একটা লাইন শোনেন, আমি মামু, তো লাইনটাই বলতে আপনি পারলাম শোনেন, না। আপনি আক্রমণাত্মক কথা আপনি বলবেন না। শোনেন, কথাটা হলো মানুষের ইউএসএসআর চিন্তাকে এটা যখন, ফেল করেছে কি শোনেন, ফেল করেনি এটা আমার গুরুত্বপূর্ণ বিষয় কথাটা না। বলতে দেন না আপনি, গুরুত্বপূর্ণ আমার বিষয়টা কথা বলতে হলো, দেন। মানুষের না চিন্তাকে না, আরোপিত মামু, করা যায় কথা না। ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। এত ওভারল্যাপিং হলে মানুষের তো শ্রোতা দর্শক কথা শুনতে মানুষের পারবে না। মানুষের চিন্তাকে আরোপ করা যায় না, চিন্তাকে স্বাধীন রাখতে হয়। আপনি কর্মকে আরোপ করতে পারেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় এটা করা হয়েছিল, মানুষের চিন্তাকেও আলোকিত করে দেওয়া হয়েছিল। তার জন্য সমাজটা ফল করছে। এটা একটা ওয়ান অফ দা কজ অফ দি ফেইলিউর অফ ইউএসএসআর। আমি কিন্তু আচ্ছা অনেক যাক, অনেক বিষয় কিন্তু আমি দেখে শুনে বলতেছি আপনাকে, ঠিক আছে? কি আচ্ছা ঠিক কারণে আছে। এটা আচ্ছা সমাজ, বাবু ভাই, বাবু হ্যাঁ, ভাই, জি, আচ্ছা যাক, আমার সাথে মামু, মামু মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা রাগ করে চলে গেছে, জানি না। তবে রাগারাগির কি আমার আছে? মামু রাগার আমার দরকার কথা শুনতেছে না। হ্যাঁ, যাই হোক, আপনিও কথা না, আমি শুনতেছেন না, দুজনেই একের পর এক বলে যাচ্ছেন। কথা বলার জন্য অবশ্যই একটু থামতে হবে, আর একজনকে সুযোগ দিতে হবে, এবং না না, ছোট কথা ছোট শেষ করে না আলাপ করে তো করেন। আপনি আপনার প্রসঙ্গটা তোলেন, তুলে আবার তার কাছ থেকে উত্তর নেন। আচ্ছা ঠিক আছে, না, ঠিক আছে। আপনার আপনার আচ্ছা, এখানে আপনার আপনি জি অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন বাবু ভাই, আপনি অনেকগুলো প্রসঙ্গ জি তুলেছেন। একটা প্রসঙ্গ হলো সামাজিক ন্যায় বিচার বা সামাজিক সাম্য, মানবীয় সমাজটাই। আরেকটি কথা প্রথম দিকে আপনি তুলেছেন যে আমাদের সমাজের এই মানুষের মধ্যে যে কনসিয়াস, যেটাকে আমরা বলি বিবেক, এই বিবেকটি কোথা থেকে আসলো, কবে আমাদের মধ্যে বিবেক জাগ্রত হলো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছিলেন। তো আমরা একদিনে সব আলোচনা শেষ করতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। তবে আপনার দুটো প্রশ্ন, বিশেষ করে মানবীয় সমাজ চাই এবং
কনসেন্স, এই বোধটি মানুষের মধ্যে কখন বা কোন সমাজে জাগ্রত হয়েছে এবং কিভাবে এখনো টিকে আছে, এবং এটাকে কিভাবে আরো বেশি জাগ্রত করা যায়, এটাকে আরো ধার দেওয়া যায়, এই বিবেকের বোধটাকে কিভাবে আরো বেশি মানুষের মধ্যে মানে বিকশিত করা যায়, সেটা একটা আলোচনার দাবি রাখে। তো ঠিক আছে, আপনার কথা আমি মাথায় রাখলাম। ভবিষ্যতে যদি কখনো আপনি আমার সাথে যুক্ত হন অথবা আপনি নিজে লাইভ করেন, তাহলে আমরা সেখানেও গিয়ে আলাপ করতে আমার আগ্রহ অভাব নাই। আমি সবসময় ফেস করতে চাই। এখানে এই প্রসঙ্গে একটা কথা আপনাদের সাথে বলি, যেহেতু আলোচনাটা বহুমুখী ব্যাপারে ছড়িয়ে গেছে, আমি একটু র্যাপ আপ করি। আমাদের মাঝে ফজলুর রহমান ভাই এসছেন। আপনি ফজলুর রহমান ভাই একটু থামবেন, আপনার একটু ফ্লোর দিচ্ছে, আমি কথাটা শেষ করে নিই। সেটা হলো যে আমরা আমার দৃষ্টিভঙ্গি, মানে আমার একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলি, যে আমি কোনো জায়গায় আলোচনা করতে পিছু পা হইনি, সে যে ধরনের আলোচনাই হোক না কেন। কিন্তু কিছু কিছু মানুষের দেখি তারা আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। যেমন একজনের সাথে আমি অনেক ব্যাপার আলাপ করতে আগ্রহী, তিনি আমাকে বলছেন যে আপনি তো একটা মানে লেভেলের থেকেও নিচে, মানে একটা শিশুর যে একটা লেভেল আছে আপনার তো তাও নেই। তা বললাম, ভাই তা হোক, তবুও তো আলোচনা করা যায়, তাই না? আপনি শিশুই হলাম, তা আপনি তো আমার সাথে আলোচনা করার ইচ্ছা পোষণ করতে হবে। তারপরে শিশু না নাবালক না সাবালক, সেটা আস্তে আস্তে আমরা আস্তে ধীরে এগিয়ে যাব, বুঝতে পারবো একটা অপরের সম্পর্কে। তো দেখ, আপনি যে প্রসঙ্গটা তুললেন আমার ভালো লেগেছে, যে এই বিষয়গুলো তুলে নিয়ে আসা উচিত। কিন্তু আমার যে আজকের প্রসঙ্গ ছিল, সেই প্রসঙ্গটা ছিল পৃথিবী, জীবন এবং বিবর্তন। যদিও পৃথিবীর সাথে, জীবনের সাথে বিবর্তনের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তা আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটা হলো বিবেক কবে থেকে মানুষের মধ্যে জাগ্রত হয়েছে, এই কথাটি আপনার কাছ থেকে একটা সংক্ষেপ উত্তর নেব। তার আগে আমি একটু ফজলু ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। ফজলু ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। রসুন ভাই, উনি তো চলে অনেক গেলেন, ভালো মনে হয় লাগলো, কোনো অনেক অনেক ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রথমত উনি একটা কথা বললেন যে একটা উদ্দেশ্য সেট করতে চাচ্ছিলেন। জি উদ্দেশ্য জি সেট করতে গেলে শেষ কথা বলা যাবে না, শেষ কথা তো কোনো কথাকে শেষ ধরা যাবে না। জি 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 হ্যাঁ, সেটাই। তো যাই হোক, আমাদের একটা দান দিক পর্যায়ে চলে যাচ্ছিল, তো হ্যাঁ এই হ্যাঁ জন্যই ভাবলাম কথা বলি। যাই হোক, দ্বন্দ্ব তো থাকবেই, কিন্তু যেখানে একটা উদ্দেশ্য সেট করতে চাচ্ছি সেখানে দ্বন্দ্ব থাকলে তো চলবে না। আর হ্যাঁ 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 মানবতাবাদ, আপনি আগে একদিন মানবতাবাদ সম্পর্কে সুন্দর একটা কথা বলছিলেন, আমার বেশ মনে হয়েছিল যে এটা আসলেই সম্ভব না। আমি পরে ভাবলাম যে এটা তো আসলেই সম্ভব না, এটা তো সোনার হরিণ, ইউনিকর্ন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তা তো বটে, যতই আপনি কারণ ধরতে যাবেন ততই এটা দূরে চলে যাবে, যতই ধরতে যাবেন ততই দূরে চলে যাবে। আর মানবতাবাদ তো অনেক কিছু মিলাই হয়, আপনার এখানে যৌনতাকেও ঢুকাইতে হবে। তো হ্যাঁ, কথা হচ্ছে অনেক যে কিছু। আপনি যদি আপনি যদি একটা মানবতাবাদ চিন্তা করতে যান, তখন আপনি কিভাবে একটা সেকুলার যৌনতাকে ঢুকাবেন, কিভাবে ইউরোপীয় যৌনতাকে ঢুকাবেন? সম্ভব না। অনেক অনেক কিছু এই এই ভূখণ্ডে, এই সামাজিকতায় অনেক কিছু চিন্তা করা যায়, আপনারা হয়তো চিন্তা করার ক্ষমতা আছে, করতে পারেন। মানবতাবাদ আসলে এটা আমার কাছে, আপনি যে আপনার কথাই আমার মেনে নিতে হয় যে কেমন যেন অধরা। না আর হ্যাঁ, অধরা। এবং রাজনৈতিক রাজনৈতিক আরেকটি কথা আমি রাজনৈতিক বলেন। অবস্থান সম্পর্কে যেটা বলতে যাচ্ছিল, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের একটা রাজনৈতিক অবস্থান থাকতে হবে। দেখেন, সক্রেটিস জি বলেন জি বা প্লেটো বলেন, এনারা অনেক আগের, এদের পরেও অনেক আসছে। সক্রেটিস, প্লেটো আমার কাছে ওদের থেকেও আরো ইয়ে লাগে, যেগুলো আসলে ওনাদের আলোচনা অন্যরকম লাগে। তবে আপনার যদি রাজনৈতিক অবস্থান নিতে চান, অবশ্যই আপনাকে মার্কসের কাছে যেতে হবে, মার্কসের কাছ থেকে দীক্ষা নিয়ে তারপর আসতে হবে। এই ছাড়া কোনো ওয়ে নাই রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্য, সে আপনি যে আচ্ছা যে যাই ভাবেন না। আচ্ছা, এই উপলব্ধিতে আপনি কিভাবে আসলেন যে মার্ক্সের কাছে যাওয়া ছাড়া রাজনীতি বোঝা সম্ভব নয়? না, রাজনীতি যাদেরকে নিয়ে করবেন, যে অবজেক্টিভ গুলা নিয়ে করবেন, সেই অবজেক্টিভ গুলার যে বিশ্লেষণ, যে নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ, যে ভ্যালু, যেমন একটু আগে আপনার মামা সম্পর্কে একজন বলছিলেন যে উৎকৃষ্ট মূল্য, হ্যান ত্যান, এইগুলা, এই অবজেক্টিভ গুলো মার্কসের কাছ থেকে খুব ভালো পাওয়া যায়, সেই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের মাঝে রাজনীতি বাবু ভাই করবেন আবার কিন্তু এসছেন। ওইটা
আচ্ছা হ্যাঁ, ফজলু ভাই, আমাদের বাবু ভাইয়ের কাছ থেকে একটা শুনি। হ্যাঁ বাবু ভাই অবশ্যই হয়তো অবশ্যই হঠাৎ অবশ্যই। বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। এ- হ্যাঁ বাবু হ্যাঁ, ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু না বলেন। আমি তাহলে আবার একটু আমার মতো একটু আমি আলোচনা একটু ঘুরাই নি, কেমন, যদি অনুমতি দেন। বলেন বলেন বলেন। যে বিষয় হচ্ছে যে আমাদের আলোচনায় যে আমরা 8-10 জন বা 12 জন যাই হই, আমাদের এখানে বহুমত আছে, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে? জি জি এখানে জি। বহুমত আছে, বহুমত থাকাটাই স্বাভাবিক, যেমন সমাজে আমরা বিভিন্ন মত নিয়ে থাকি। তবে এখানে আমি মনে করি আমরা কেউ ফ্যানাটিক হব না। ফ্যানাটিসিজম বলতে বোঝায় যে ফ্যানাটিসিজম বলতে বোঝায় যে আমার মতটাই সর্বশেষ স্বতঃসিদ্ধ, আর কোনো মত প্রাধান্য নাই, পৃথিবীতে থাকতে পারবে না। এটাকে বলে আমি মনে মনে করি ফ্যানাটিসিজম। এই ফ্যানাটিসিজমটা বেশি ব্যবহার হয় ধর্মীয় মৌলবাদ বা ধর্মীয় দুর্বল লোকদের ক্ষেত্রে। কিন্তু বাস্তবতা ফ্যানাটিসিজম যে কোনো বিষয়ে থাকতে পারে, যে কোনো মতবাদে থাকতে পারে। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এখন আমরা যেটা ওই যে বড় ভাই, আমি নামটা আসলে মনে করতে পারতেছি না, তো উনি ওনার উনি নামও যে বাবু বাবু। হ্যাঁ, বাবু ভাই যে মার্ক্সবাদের কথা বলছেন, নিঃসন্দেহে মার্ক্সীয় তত্ত্ব সমাজকে একটা নতুন ভিক্ষায় নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করছে, এটা কোনো সন্দেহ নাই। এবং এর উদ্দেশ্য ছিল মানুষকে মুক্তি দেওয়া, মানবতার মুক্তি। মানুষের যে যে শোষণ, এই যে পুঁজিতান্ত্রিক শিল্প বিপ্লবের পরে ইউরোপে যে পুঁজিতান্ত্রিক সমাজের যে শোষণ, নির্যাতন, এর থেকে শ্রমজীবী মানুষকে বের করে আনা। এখন শ্রমজীবী মানুষকে বের করে তার অধিকারের জায়গায় আনার তত্ত্ব শুধু কার্ল মার্কস না, অনেকেই কাজ করছে তৎকালীন ইউরোপে। যেমন একজনের নাম আমি আপনাকে বলছি, আমি ওই যে মামাকে বলছিলাম যে রবার্ট ওয়েন কিন্তু একজন সোশ্যালিস্ট। সে জি জি। তার একটা বায়োগ্রাফি আমি কিছুটা অংশ পড়ছি, বাংলায় যেহেতু পাওয়া যায় না। সেখানে অনেক চমকপ্রদ অনেক কথা আছে, যদিও সে কোনো তত্ত্ব দেন নাই। মার্কস যেরকম তার দাস ক্যাপিটাল বা কমিউনিস্ট ইস্তেহারের মাধ্যমে তার তত্ত্বের একদম কনক্রিট দিয়ে গেছেন, কিন্তু উনি সেরকম করেন নাই। উনি একটা সোশ্যাল ভ্যালুজের চর্চা করে দেখাইছেন যে হ্যাঁ, সমাজটা এইভাবে পরিবর্তন হতে পারে। এখন বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে লাস্ট 2000 ইয়ার্সে আমাদের পৃথিবীতে 2000 বছর আগে একটা সমাজ রিফরমেশন হয়েছিল পৃথিবীতে, সেটা হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম, যেটাকে আমরা বলি। ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম একটা টোটাল রিফরমেশনের কথা বলছিল সোসাইটি, ওই সমাজের, ওই সময়কার ভারতবর্ষে। হ্যাঁ, কিন্তু ইউরোপে ইউরোপে আপনার গ্রিসে বা আপনার চীনে যেসব মতাদর্শগত তত্ত্ব উদ্ভব হয়েছিল ওই আমলে, আমাদের জানা মতে সেখানে কিন্তু টোটাল সোশ্যাল চেঞ্জের কোনো কোনো নাই, মানে মেসেজ ছিল না। একটু করে সক্রেটিস বলছে, আবার তার তার শিষ্য প্লেটো বলছে, অ্যারিস্টটল বলছে, এরকম বিষয়টা। বা তারও আগে কিছু তত্ত্বগত চর্চা আছে, সেটা আমরা অত পড়া নাই আমার, কিন্তু কিছুটা আজ পাওয়া যায়। কিন্তু রেভলিউশনারি আইডিয়ার পৃথিবীতে জানা মতে বৃহত্তর জনগোষ্ঠীর ভিতরে প্রথম আনছিলেন বুদ্ধ। সে বুদ্ধের আদর্শটা কি ছিল? যে ধর্মের যে মানে ধর্মের মাধ্যমে যে মানুষের শোষণ নির্যাতন, এর থেকে বা ক্লাস পিপুল তৈরি করে, যেটাকে আমরা আমরা এখন যে হিন্দু হিন্দু সমাজ যেটাকে আমরা সাধারণ অর্থে বলি, যদিও হিন্দু শব্দটা অনেক নতুন, তৎকালীন হিন্দু সমাজে বা ব্রাহ্মণ তান্ত্রিক সমাজে যে শোষণ নির্যাতন, তার থেকে বের করার জন্য বৌদ্ধ একটা দর্শন দিয়ে গেছিলেন। সে দর্শনটা কি আলোচনা, সেটা বলে আলোচনা দীর্ঘায়িত করব না। তার পরবর্তীতে এই ধরনের রেভলিউশনারি আইডিয়া দিয়েছিলেন মোহাম্মদ আরবি। সেটা কেমন, তিনিও বলছিলেন যে না, মানুষ আটকে গেছে, মানুষকে এভাবে রাখা যাবে না, হ্যাঁ, সমাজকে রিফর্ম করতে হবে। তার জন্য উনি আবার একটা গ্রন্থের অবতারণা করলেন। সেই গ্রন্থটা কিভাবে আসছে না আসছে সেটা অন্য আলোচনা, কিন্তু সেটা গ্রন্থ দিয়ে গেছেন, একটা টেক্সট দিয়ে গেছেন, সেখানে কিছু আলোচনা দিয়ে গেছেন যে না, এই মানুষকে এভাবে আটকানো যাবে না, নারীর অধিকার লাগবে, বিভিন্ন বিষয় তিনি দিয়ে গেছেন। তারপরে আবার অনেক বছর কোনো খবর নাই। ইউরোপের রেনেসা হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে, কিন্তু দেখা গেছে যে মানুষ আবার সেই আষ্টে পৃষ্ঠে আটকে যাচ্ছে। মানুষকে আবার বন্দি করা হয়েছে, তাকে ফোর্স করা হচ্ছে, তার কর্মকে কর্ম করতে তাকে বাধ্য করা হচ্ছে, পেটের দায়ে সে বেশ্যাবৃত্তি করতেছে, সে অন্য বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছে, তার চিন্তাকেও, স্বাধীন চিন্তাকেও আটকে ফেলানো হচ্ছে। তখন আবার এক ধরনের রিফরমেশন ফ্রান্সে শুরু হয়েছে। সেটার একটা পরম্পরা আপনি হয়তো জানেন, সবই জানেন। সেখান থেকে একটা ধারা, কার্ল মার্কস যখন তার যখন ডারউইন যখন আপনার অরিজিন অফ স্পেসিস বইটা যখন বাজারে আসলো, তখন দেখা গেল যে
এই যে চার্চ চার্চ গুলো ইউরোপে তখন চার্চ গুলো যেভাবে রাষ্ট্রযন্ত্রের সাথে একাত্ম হয়ে শোষণকে মানে কনক্রিট করে ফেলছে, সেখান থেকে মানুষকে বাঁচানোর একমাত্র পথ ছিল তখন আপনার ওই অরিজিন অফ স্পিসিস এই বইটা যখন বাজারে আসলো, তখন মানুষ দেখলো আরে তাই তো, মানুষ তো এভাবে না, মানুষের তো একটা বিজ্ঞানগত বিষয় আছে, হ্যাঁ বিজ্ঞান বৈজ্ঞানিক সমাজ আছে। আপনি হয়তো জানেন কিনা যে বিজ্ঞানের তৎকালীন সমাজে কিন্তু আপনার বাইবেলটা পর্যন্ত অনুবাদ পড়ানো হতো না সাধারণ মানুষকে, বিশেষ করে ইউরোপীয় সমাজে, কারণ বাইবেলের ভিতরে অনেক মুক্ত চিন্তা ছিল। বাইবেলটাও রেস্ট্রিক্টেড ছিল, ল্যাটিন ভাষায় লেখা হইতো, ওই ল্যাটিন শব্দ ভাষা খুব মানুষ বেশি জানতো না, ফ্রান্সে জার্মানিতে ইংল্যান্ডে ল্যাটিন কেউ জানতো না। বাইবেল প্রথম জার্মান ভাষা অনুবাদ হয়, তারপরে সম্ভবত মার্টিন লুথার বাইবেল অনুবাদ করে, তারপরে ইংলিশে ফ্রেঞ্চ বিভিন্ন ভাষা অনুবাদ হয়। তখন মানুষ মার্টিন লুথার যখন বাইবেলের বাণীগুলো পড়ায় পড়ে মানুষকে বোঝাইলো যে দেখো এই যে তোমাদের মুক্তির কথা এই লেখা আছে, পাদ্রীরা বা রাজারা যেভাবে বলতেছে সেটা মুক্তির পথ না, তখন এক ধরনের রিফরমেশন হলো রিলিজিয়াসে, ওটা মানব মুক্তি। তো এই পরম্পরায় একটা সময় দেখা গেছে যে একটা সোশ্যালিস্ট মুভমেন্ট হয়েছে ইউরোপে, সেখানে সর্বশেষ বা সবচেয়ে আধুনিকতম তত্ত্ব দিয়ে গেছেন কার্ল মার্কস, তার উপরে রেভলিউশন হয়েছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এখন এই যে মানুষের মুক্তির জন্যই কিন্তু এই পথগুলো যুগে যুগে হচ্ছে, এবং এখন আবার একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছে যেখানে আরেক ধরনের শোষণ তৈরি হয়েছে, আরেক ধরনের নির্যাতন হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। হ্যাঁ, সেটাও একটা লিমিটে যখন ক্রস করবে তখন আবার হয়তো পুরনো, আমি শেষ করে দেবো, আমি এক লাইনে শেষ, তখন হয়তো সে পুরনো তত্ত্বকে আবার নতুন ভাবে আনা যেতে পারে, বা ওইটাকে আবার রিফর্ম করতে পারে। যেমন আপনি যেটা বলছেন যে বিবর্তন, আজকে আলোচনা ছিল বিবর্তন শুধু তো জীবজগতের বিবর্তন না, চিন্তার জগতে বিবর্তন থাকতে পারে। ধন্যবাদ। না, আমি ওইটা মিন করি নাই ভাই। আমার বিবর্তনটা হলো মানে পৃথিবীতে যে জীবনের উদ্ভব হয়েছে এবং বিবর্তন হয়েছে, আমি যেটাকে মিন করছি সেটা হলো ডারউইন যে বিবর্তনটাকে মিন করেছে, মানে অরিজিন অফ স্পিসিস, সেটা। অর্থাৎ এখানে আমার বিবর্তন, আচ্ছা ফজলু ভাই কিছু বলেন, তারপরে আমার কথাটা আমি পরে বলছি। হ্যাঁ ঠিক আছে বাবু ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ফজলু ভাই বলেন। যদি ভুল না করি তাহলে উনি হচ্ছেন বাবু ভাই। তো বাবু ভাই যেটা বলছিলেন যে অনেকটা সমষ্টিগতভাবে মানুষ নিজেদের সমাজকে ডেভেলপ করতে চাচ্ছে, সমাজকে ডেভেলপ করতে চাচ্ছে। আসলে এটা এটা আসলে একটা সময়ের চিন্তা ভাবনা, কিন্তু এখন মানুষ যত বেশি ইন্টারন্যাশনাল, যত বেশি আন্তর্জাতিক, তত বেশি ইন্ডিভিজুয়াল। আপনি হয়তো সমষ্টির কথা বলবেন, কিন্তু এখন সমষ্টিতে মানুষ অতটা পায় না, কিন্তু মজা পায় না। যত বেশি আপনার ব্যক্তি কেন্দ্রিকতা দেখবেন অনেক বেশি, এখানে আপনার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি বলেন, ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা বলেন। যেমন ধরেন আপনি কথা বলছিলেন যে চাকরি বাকরি, এখন অনেক বেশি মানুষ চাকরি বাকরির কিছু কথা বলছিলেন। মানুষের কিন্তু ইনকাম সোর্স থাকতেই হবে। যাদের ভিতরে অন্য চিন্তা থাকে তাদের দিয়ে আপনি ক্রিয়েটিভ কিছু করতে পারবেন না। একটা লোক গণতান্ত্রিক ওয়ের কথা বলছিলেন, গণতান্ত্রিক ওয়েটা আসলে কতটুকু আপনার প্রোডাক্টিভ, যেখানে আপনার 70% উপরে আপনার চিন্তা ভাবনাতে দুর্বল, তাদেরকে দিয়ে গণতন্ত্র কি করবেন আপনি? একটু আগে একটা লোক বলছিল কি একটা কবিতার লাইন, উনি বলছে গণতান্ত্রিক ওইটা বাদ দিতে হবে। বাদ দেওয়াটাই তো গণতন্ত্র নিয়ে কে ভাবে এখন মানুষ এখন রাষ্ট্রযন্ত্র বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা বলেন, সবকিছুর ঊর্ধ্বে চিন্তা করে মানুষ। এখন নিজেকে অনেক অনেক বেশি আপডেট করার চেষ্টা করে মানুষ এখন অত্যাধিক মাত্রায় বৈশ্বিক, অত্যাধিক মাত্রায় বৈশ্বিক। এটা হচ্ছে আরেক ধরনের বিবর্তন। আমি বলবো যে সমষ্টিগতভাবে আসলে অনেক কিছু চিন্তা করা যায় না। আমরা রাষ্ট্রীয় যন্ত্রের ভিতরে পড়ে গেছি, কিন্তু রাষ্ট্রীয় যন্ত্রের ভিতরে পড়ে গেলেও মানুষ এখন ওই রাষ্ট্রের শৃঙ্খল দিয়ে মানুষকেও আর বাধা যায় না, সমাজের শৃঙ্খল দিয়ে মানুষকেও আর বাধা যায় না। মানুষ এখন অত্যাধিক এইসব সমাজ রাষ্ট্রের ঊর্ধ্বে চিন্তা ভাবনা করে। যাই হোক, হ্যাঁ রওশন ভাই বলেন। আচ্ছা, তো ঠিক আছে বাবু ভাই এবং ফজলু ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, তবে আমি আমার আপনার কিছু ফিনিশিং লেকচার তো শুনতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, আমি যে কারণে আমার আজকে ধারাবাহিক পর্ব আজকে শুরু করলাম,
পৃথিবী, জীবন ও বিবর্তন। এখানে বিবর্তন বলতে আমি যেটা মিন করেছি সেটা হলো যে জীবজগতের বিবর্তন, অর্থাৎ পৃথিবীতে কিভাবে 380 কমপক্ষে 380 কোটি বছর পূর্বে এখানে আপনার যে জীবনের সূচনা হয়েছে, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সূচনা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে সেটা দীর্ঘদিন ধরে বিকশিত হতে হতে এক পর্যায়ে প্রায় 60 কোটি বছর আগে পৃথিবীতে যে বহুকোষী জীবের একটা উত্থান হয়েছে, যেটাকে আমরা বলছি আপনার এটাকে বলা হয় ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। এবং হঠাৎ করে পৃথিবী জুড়ে হাজার হাজার ধরনের প্রাণী জন্ম লাভ করেছে, কোটি কোটি প্রাণী জন্ম লাভ করেছে এবং পুরা পৃথিবীকে ছেয়ে ফেলেছে। কিন্তু আমি যে কারণে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলি, আমি প্রায় ধরেন 47 বছর ধরে পৃথিবী সম্পর্কে আলোচনা করি বলা যায়। কিন্তু এই যে বিবর্তন এবং পৃথিবী এই সম্পর্কিত বিষয়টা আমি আলোচনা করছি 1975-76 সাল থেকে। এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা একটা মোটামুটি গড়ে উঠেছে, তখন থেকে আমি আলোচনাটি করি। আর আজকে ভার্চুয়াল জগতে সুযোগ পেয়ে এই কথাগুলোই এখনো বলছি। সেটা হলো যে ধর্ম, আপনি যে ধর্মই পালন করুন না কেন, আজকে ইউরোপীয় সমাজ কিন্তু বিবর্তনটাকে মেনে নিয়েছে। মুসলিম এবং কিয়দংশে হিন্দু কমিউনিটি এই বিবর্তনটাকে মেনে নিতে পারেনি। আমি মুসলিম বলতে যে সব মুসলিম তা বলবো না, কিছু মুসলিম না, বেশিরভাগ মুসলমান এবং হিন্দু, বিশেষ করে যারা পাড় হিন্দু, যারা একদম অন্ধ হিন্দু, তারাও কিন্তু এই বিবর্তনটাকে মানে না, তারা বিবর্তনটাকে ব্যঙ্গ বিদ্রুপ করে। যেমন আমার এক বন্ধু বলতে আমার 2-1 বছরের জুনিয়র বন্ধু আমাকে বলছে যে, আমার গুরু বলে ডাকে, গুরু এই বিবর্তনবাদ তো বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছে। তা ভালো, আমি বললাম তা ভালো, ফেলে দিয়েছে, ভালো জিনিস। তা তার পরপরই বলছে, আচ্ছা গুরু এই বিবর্তনবাদটা কি বিষয়টা? হ্যাঁ বললাম, তুই তো আগেই ফেলে দিছিস রে প্রশান্ত মহাসাগরে, তোর তো উল্টা হওয়া উচিত ছিল। তোর প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল যে গুরু বিবর্তনবাদ জিনিসটা কি, তারপরে যদি তুই সেটা ফেলে দিতিস আমি সেই ফেলাটাকে মেনে নিতাম। আপনি খেয়াল করেন, সে একটা হিন্দু বন্ধু, সে প্রথমেই বিবর্তন তত্ত্বকে বা বিবর্তনবাদকে সে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছে, এটা দাবি করতেছে। কে ফেলে দিয়েছে? বিজ্ঞানীরা। এখন তার পরের প্রশ্ন যে বিবর্তনবাদটা কি? তাহলে এই হলো একটা মুমিন বা একটা বিশ্বাসী মানুষের প্রবণতা। এরা বিবর্তনবাদ বলতে কিচ্ছু বোঝে না। এরা বিবর্তনবাদ বলতে, যেমন আপনি শুনবেন বিভিন্ন মুমিনদের লাইভে যে আমি কথা বলি, তারা বলে এই আপনি কবে ছাগল ছিলেন, মানে ওদের ধারণা ছাগল হয়ে যাচ্ছে কেঁচো, কেঁচো হয়ে যাচ্ছে গরু, গরু পরের দিন হয়ে গেল সিংহ, সিংহ তার পরের দিন হয়ে গেল লাউ গাছ। মানে এদের ধারণা বিবর্তন মানে হলো যে রাতারাতি সবকিছুর পরিবর্তন হয়ে সিংহ হয়ে গেল পেঁচা, পেঁচা হয়ে গেল ভেড়া। মানে এই যে ব্যাপারটা, তাদের কোনো ধারণাই নেই বিবর্তন জিনিসটা আসলে কি। এখন এই ধারণা নেই কেন? তারা, হ্যাঁ, সেই জায়গাটা আমি মনে করেন, আমি যে জায়গাটা বুঝেছি, আমার একজন ছাত্র আমাকে এই সম্পর্কে মন্তব্য করেছে যে, রওশন ভাই এই যে পৃথিবীর সম্পর্কে জ্ঞান থাকার সাথে যে বিবর্তনটা বোঝা এবং জ্ঞানের রাজ্যে পদার্পণ করা, এটা যে আপনি বুঝতে পেরেছেন, এটা আপনার একটা আবিষ্কার। মানে আপনারা কিছু মাইন্ড করবেন না, আমি এখানে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য বলছি না, শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য বলছি না, বলছি যে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সমাজের যে ডেভেলপমেন্টের বিষয়টা ভাবনাশীলতা কাজ করে। তো কাজ করলে তার সবকিছু সমাধান হয়ে যায় না, এক একজনের ভাবনা এক এক রকমের। তবে আমার যে উপলব্ধি, আমার দীর্ঘকালের উপলব্ধি এবং মানুষের সাথে মিশে আমার মনে হয়েছে যে পৃথিবী সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা বিবর্তনকে, এবং বিবর্তনকে যদি আমরা না মানি, তাহলে আপনি সামাজিক বিবর্তন বলেন, কার্ল মার্কস তো অনেক দূরের কথা। আপনি জৈব বিবর্তন, এই যে ডারউইন বুঝবেন না, আপনি ল্যামার্ক বুঝবেন না, আপনি সামাজিক বিবর্তনটা বুঝবেন না, আপনি মানুষ কিভাবে পৃথিবীতে আসলো, মানুষের ভিতরে এই চরিত্র কিভাবে ডেভেলপ করলো, এগুলো কিছুই বোঝা যাবে না। তাহলে এইটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে আমাদের পৃথিবীটাকে, পৃথিবীর উপরে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটার সাথে বিবর্তন, সামাজিক বিবর্তন এবং যা কিছু আছে, এই যে আমার যে বাবু ভাই বললেন যে আপনার কনসেন্সের বিবর্তন, সেটাও এর সাথে জড়িত। কনসেন্স জিনিসটা আমাদের মধ্যে কিভাবে আসলো, কখন থেকে আসলো, বা কোন সমাজ কনসেন্সটাকে কিভাবে ব্যবহার করে। যেমন ধরেন আমরা যদি বলি
যে কেউ কেউ বলে যে দুধ বেচে মদ খাই, তো মদ বেচে দুধ খাই। খেয়াল করেন, কেউ দুধ বেচে মদ খাই, তো মদ বেচে দুধ খাই। তাহলে এটাও তো একটা বিবেক, তাই না? তো কোনটা ভালো? আপনার কাছে তো একটা ভালো এবং মন্দের ব্যাপার আপনার কাছে থাকবে। যাই হোক, তো আমি যে যার যেটা আজকের সুহাস। পর্ব, জি আমি যে না, তার ভিতরে একটা ব্যাপার আছে যে কেউ ভালো বলছে, এখন হয়তো আপনি মদ খাওয়াটাকে ভালো মনে করতেছেন, কিন্তু এটা তো ভালো নয়। আর যে মদ বেচে দুধ খাচ্ছে সে তো পুষ্টি খাচ্ছে, কিন্তু আপনি তো পুষ্টিকে নষ্ট করছেন। বস ভালো ব্যাপার তো বস আছে, কাউকে আলটিমেটলি কাউকে তো ভালো ওই তো। মদও অনেক পুষ্টি দেয় কিন্তু বস, কাউকে কাউকে। আচ্ছা যাই হোক, সেটা পুষ্টি কিনা আমি জানি না, মদে কোনো পুষ্টিগুণ আছে কিনা আমার জানা নেই। তো যাই হোক, বস তো বস এখন আস্তে আস্তে আস্তে, যাই হোক। আচ্ছা যাই হোক, যাই হোক, ওই আলোচনা আমরা রাখলাম। তবে আমি আমার যে উপলব্ধি, এই উপলব্ধিটা এবং আমার খুব স্বল্প বস জ্ঞান, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। বস আমি একটা বস বলবেন জিনিস না ভাই, দেখছি ভাই যে বলেন, ভাই বলেন। হ্যাঁ আহ হ্যাঁ ভাই ভাই, আমি হ্যাঁ একটা জি জিনিস দেখছি, একটা মানুষ ধর্মীয় সৃষ্টিতত্ত্বের আলোকে মানুষের আহ, জন্ম, মানুষের বিশ্বাস করে ধর্মীয় হ্যাঁ, সৃষ্টিতত্ত্বের আলোকে। জি সেই মানুষটা আবার কখনো কখনো বিবর্তনবাদী সৃষ্টিতত্ত্বকে অস্বীকার করতে পারে না। আসলে এই জিনিসগুলার এটা কি, এটা কি আসলে ইয়ে বিশেষ করে আহ, নিজেকে এককভাবে ভেঙে ফেলার অভাব নাকি? আমি আমি না, কি এখানে ঢুকবো? বলেন বলেন বাবু ভাই বলেন। হ্যাঁ, তো ভাইয়ের প্রশ্নটা এরকম, আমি আমি যেটা বুঝছি যে সেটা হচ্ছে যে একই সঙ্গে ধর্ম বিশ্বাস করা বিবর্তনবাদকে বিশ্বাস করাটা এরকম কিনা, প্রশ্নটা এরকম, জি 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 অস্বীকার করতে জি পারে জি 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 মানে এটা কি মানে সাংঘর্ষিক দুটোকে কিনা, তাই একসাথে তো মিলাই প্রশ্নটা? কিভাবে? হ্যাঁ, দুটোকে একসাথে এখন মিলাই সাংঘর্ষিক কিভাবে? কিনা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে বিবর্তনবাদ তত্ত্বটার বয়স কত, প্রায় 2,500, সরি, পৌনে পৌনে সোয়া সোয়া না 200 বছর বোধহয়, সোয়া 200 না বছরের না মতো। না, 150 বছর, না না, সরি সরি, 150 ভুল বলছি, 150 বছর, সরি সরি। 150-র না, মতো। 150 হ্যাঁ, কিছু বেশি। 150 বছরের মতো। আর ধর্মের জি, উৎপত্তি বলতে যদি আমরা সেমেটিক রিলিজিয়ন বুঝি, সেমেটিক রিলিজিয়ন গুলোর উৎপত্তি বলতে যদি আপনি 5,000, তৌরাত 5,000 তৌরাত বছর, কিতাব, জি, 5,000 বছর। না না না, অত দূর যাবেন না, তৌরাত কিতাব ধরেন, না, বই। তওরাতকে আপনি হ্যাঁ, স্ট্যান্ডার্ড ধরবেন না, মানে না না না, আমি আমি একটা মিশরে টাইম যে, লাইন, না 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 না, ওরকম তো নূহ নবীর বয়স 10,000 বছর বলে অনেকে। আমি অত দূরে যাব না, জি আমি আমি বলতেছি যে টেক্সট ওল্ড, আপনার 10 কমেন্ডমেন্ট যেটা, যে মুসা জি নবীর উপরে যে বলা হয় 10 কমেন্ডমেন্ট আসছে, সেটার বয়স 3400 অ্যারাউন্ড বছর টু আগে। থাউজেন্ড ইয়ার্স, অ্যারাউন্ড টু জি থাউজেন্ড না ইয়ার্স না 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 না, 3400 বছর। মুসার না জন্ম হয়, না না 1400। হয় 2,500, না হয় 2,500 হবে না 2,000 হবে, 3400 হবে না। কারণ না ভাই, এটা কারণ হলো আপনার, না ভাই, মিললো না না, না ভাই, মিললো না। 2000 বছর তো আমি বলি 200 ভাই, খ্রিস্ট, ভাই আমি 300 বলি, খ্রিস্ট। শোনেন, মোজেস বা মুসা পয়গম্বর, আপনার জরথুস্ট্রু আর বুদ্ধ প্রায় সমসাময়িক, 50-100 বছরের ডিফারেন্স, এই তিনজন কিন্তু আপনার সমসাময়িক। মনে হয় ইনফরমেশনের সমস্যা না না হচ্ছে না, ভাই। আমি কনফার্ম আপনার, না, আপনার খ্রিস্টপূর্বাব্দে চলে মনে যেতে হয় হবে। আমি ভুল বলছি যে 2,500 বছর হবে, 2,500 বছর, মোজেসের আগমন 2,500 বছর যাক, আগে আগে। যাক, আসল জিনিসটা বলেন, আসল হ্যাঁ, জিনিসটা বিষয়টা বলেন। হ্যাঁ বলি, বলেন বিষয়টা বলেন, বলি এই সেটা, জায়গাটা বিতর্ক হ্যাঁ, আছে, একটু বলেন আপনি মানে শুনি। বিষয়টা বলি, সেটা হচ্ছে যে এখন এই বিশ্বাসগুলো আসছে সমাজে বিভিন্ন প্রয়োজনের তাগিদে আসছে, ওই সময়কার ওই অর্থ সামাজিক রাজনৈতিক বা আহ, বিভিন্ন বিষয়ের আলোকে সব বিষয়গুলো আসছে। এখন আস্তে আস্তে যখন একটা পর্যায়ে আমাদের বিজ্ঞান বা আধুনিকতা বা অনেক কিছু বিবর্তন ঘটে গেছে, তখন এটা সাংঘর্ষিক বলে আপাতত মনে হয়েছে আমাদের, কি রে, মানুষ আসছে বিবর্তনের মাধ্যমে, তাহলে আল্লাহ বলছে যে সে বেহেশতে আদম বা হাওয়া। তার ইসে রাখে দিছিল, হ্যাঁ, সেখান থেকে সে মাটি দিয়ে তৈরি করলো, তাই না? তাই এটা তাহলে কেমন জি হলো? জি এখন এখন এটা 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 প্রথমে স্ট্রাইক করবে একজন মানুষকে, করতে বাধ্য। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধর্ম তো আর শুধুমাত্র আপনার আল্লাহ কিভাবে পাঠাইছে আর মানুষ কিভাবে হইছে সেটা আলোচনা করে না, ধর্ম তো আরো অনেক বিষয় আলোচনা করে, তাই জি না? জি জি ধর্মের অনেক অনেক হুম। ডালপালা শাখা প্রশাখা আছে। এখন বিষয় হচ্ছে যে উদ্দেশ্যটা কি আসলে, আমি ডারউইনবাদকে দিয়ে কি আমি মানবতার কোনো ক্ষতি করতেছি না লাভ করতেছি? হ্যাঁ, ডারউইনবাদ পড়ানো হয়েছে ওই সময়ে, যে কারণে যেটা যেটা দেখা যায় যে বিজ্ঞানের
অনেক শাখা প্রশাখায় ডেভেলপ করছে, কিন্তু একটা জায়গা ওই আপনার খ্রিস্টান পাদ্রীদের কারণে ওই বিষয়টা সামনে আনতে পারতেছে না মানুষ। অনেক সত্যই বেড়ে গেছে, কিন্তু ওই বিবর্তন তত্ত্বটা মানুষ আনতে পারতেছিল না। তখন সাহস করে চার্লস ডারউইন বইটা প্রকাশ করে দেয়। হ্যাঁ, কারো প্রকাশ করছে, তাও কোথায় আপনার সম্ভবত বইটা ফ্রান্সে প্রথম বের হয়। আমি বলে হইতে পারে, আমি একটু না, দেখে নিয়ে। ইংল্যান্ডে হয়। ইংল্যান্ডে, আচ্ছা, ইংল্যান্ডে হয়, ইংল্যান্ড। 2000 কপি ছাপা হয়। তার আচ্ছা 2000 কপি ছাপা মানে ছাপাখানায় থাকতে থাকতে প্রায় বিক্রি হয়ে যায় আচ্ছা এরকম। আচ্ছা। তো তার মানে জন্য প্রথম একটা রাজনৈতিক প্রথম পরিবেশ, 2-1 দিনের ভিতরে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য একটা রাজনৈতিক পরিবেশ দরকার ছিল, কারণ ওইরকম খ্রিস্টীয়তান্ত্রিক একটা সমাজে ওই বই ছাপা কিন্তু খুব সাহসের ব্যাপার। ঠিক আছে। নিঃসন্দেহে, হ্যাঁ। হ্যাঁ, তো এখন বিষয়টা হয়েছে যে এখন আপনি এই বইটা ছাপলেন, আর একজন পড়ে পরের দিন বললো যে ঈশ্বর নাই। বিষয়টা কিন্তু মানে একেবারেই মানে হয়ে যায় যে একেবারে এই তাই নাকি এই লেখছে, তাতে এখানে থিওরি টিওরি সূত্র তো সব ঠিক আছে, তাহলে কি করবো, তাহলে ঈশ্বর নাই, ভালো কথা। এখন ঈশ্বর নাই বলে তো ধর্মীয় বইও নাই, অনুশাসন নাই। হ্যাঁ, তো এখন সুবিধা হয়েছে কি, যে তখন আমাদের অনেক সামাজিক অনুশাসন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যে এক সময় যখন তৌরাতই একমাত্র বই ছিল পৃথিবীতে, বলা হয় যে ওই সময় পৃথিবীর সবচেয়ে পুরানো গ্রন্থ বলা হয় তৌরাত, টেক্সট বুক। মানে আপনার ওই যে প্যাপিরাস বা ইসে লেখা সবচেয়ে ওল্ডেস্ট বই, মানে পূর্ণাঙ্গ বই বলতে তৌরাতকে বোঝানো হয়। তারপরে হয়তো ওই যে আপনার আলেকজান্দ্রিয়া লাইব্রেরি বা তক্ষশিলা টেলা এগুলো বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে আসছে, কিন্তু তৌরাতকে এটা পুরনো বই বলা হয়, কারণ ওর আগে বই সেরকম বই কোনো ছিল না, পূর্ণাঙ্গ বই বলতে যেটা ছিল না। এখন যেহেতু এখন অনেক বিষয় জ্ঞান শাখা প্রশাখা বিস্তার হয়েছে, তখন মানুষ বলছে ঠিক আছে, তাহলে আপাতত থাক, ঈশ্বর ঈশ্বর নাই, এটাই মাইনে নিয়ে আমরা আমরা মানব সমাজকে আগায় নিয়ে যাই। হ্যাঁ, মানব সমাজকে আগায়। তখন ইউরোপে সমাজকে আগানো হয়েছে, ইউরোপের সমাজকে আগানো হয়েছে শিল্প বিপ্লবের মাধ্যমে, এটা মানতে হবে, রেনেসাঁর মাধ্যমে। হ্যাঁ, বা শিল্প বিপ্লবের মাধ্যমে এখন সমাজ আগাইতে আগাইতে এমন একটা জায়গায় গেছে যে আপনাকে তখন শোনা দেখা যায় আর যাচ্ছে না ভাই। মানবিকতা নাই। না, আমি শেষ বিষয়টা করে দিচ্ছি, এত সহজও না। হ্যাঁ, বলো। আমি আমি একটু শেষ করে দিই, সংক্ষেপে করে দিচ্ছি, আমি বেশি যাবো হ্যাঁ, না আমি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তখন বলেন দেখছে বাবু যে ভাই, বলা শুরু হ্যাঁ, করুন। দেখছে যে সমাজে যে বিষয়টা হয়েছে যে মানুষ এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে যে তার ভিতরে মানবিকতা গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ভিতরে আরো অনেক সেন্স গুলো ডেভেলপ করতেছে না। তখন তখন হয়তো আরেকটা শ্রেণী হয়তো তারা চিন্তা করছে যে তাহলে তাহলে এই যে যে সমাজটা জনতান্ত্রিক হয়ে যাচ্ছে, এখানে এর থেকে আবার কিভাবে ই করা যায়। হ্যাঁ, এখন আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে হয়তো জানেন যে একটা বই লেখা হয়েছিল আহ আপনার এই কি বলে ওই যে হ্যারি পটার। হ্যারি পটার বইটা তো হয়তো দেখছেন, প্রথমে জি একটা জি। শিশুতোষ উপন্যাস, পরে ওইটা হচ্ছে চলচ্চিত্র রূপায়ণ করা হয়েছে। এই হ্যারি পটারের একটা কাহিনী আছে। কাহিনীটা এরকম আসছে যে হ্যারি পটার এই এই যুগে আসে, হ্যারি পটারের মতো একটা পৌরাণিক ভাবধারার উপরে একটা আধুনিক বিশ্বে কাহিনী মিশানো হয়েছে কিভাবে, এটা কেন করা হয়, এটা ব্রিটিশ সমাজে কেন দেওয়া হলো। তখন তারা বলতেছে যে এত বেশি আমাদের শিশু কিশোররা বিজ্ঞান বা আধুনিকতা আকৃষ্ট হয়েছে যে তাদের ভেতর থেকে ভয়, কল্পনা, হ্যাঁ, পৌরাণিকতা এগুলো হারিয়ে যাচ্ছে। তাই ভয়, কল্পনা, পৌরাণিকতা এগুলো তো বিজ্ঞান ভিত্তিক না। এটা কিন্তু মানতে হবে যে পৌরাণিক অনেক চরিত্র, অনেক বিষয় বা ভয়, ওই যে ভূত আছে, ওই অমুক একটা অতি অতি মানবীয়, এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক না। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে মানুষের মস্তিষ্কের ভিতরে কিছু সেলের কিছু জায়গা আছে যেগুলো এইগুলো সে নার্সিং করে। এটা পূর্ণাঙ্গ মানুষের ভিতরে কিছু অতি জাগতিক বিষয়ের একটা সেন্সেশন আছে মস্তিষ্কে। তো তখন ওই ইউরোপীয় বা ব্রিটিশ সমাজে এই বইটাকে পাবলিশ করে তারা ওইটাকে চলচ্চিত্র রূপায়ণ করে একটা ব্যাপক পাবলিসাইজ করে। তাতে দেখা গেছে যে একটা নতুন জেনারেশন তৈরি করতেছে করতেছে তারা, যে সেটার মাধ্যমে মানুষের ভিতর আবার সেই পূর্ববর্তী সমাজের চিন্তা চেতনার দিকে একটু অন্যরকম ভাবে একটু আধুনিকতার মাধ্যমে ধাবিত করার চেষ্টা। হ্যাঁ, এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে, আমি জানি না, এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আমি সেটা জানি না। এটা আপনারা বিদগ্ধ জন আছেন, আপনারা হয়তো বলতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি আমি যেটা মনে করি যে আসলে যে ঈশ্বরের অস্তিত্ব আর একটা বৈজ্ঞানিক তত্ত্ব, এই দুটো সাংঘর্ষিক আপাতভাবে মনে হয়, কিন্তু যদি কেউ তার ব্যক্তিগত জ্ঞান বা গরিমা দিয়ে কখনো দুটোকে সমন্বয় করতে পারে তার মতো করে, হ্যাঁ, তাতে আমি মনে করি যে তার তার হয়তো কোনো বাধা নাই, অনেকের থাকতে পারে। মানে যেমন ভাই বলছে আচ্ছা, যে ঠিক আছে বাবু ভাই, আপনার কথা বোঝা গেছে।
এখানে তাহলে আপনাকে একটু থামালাম, আমরা ফজলু ভাইয়ের কাছে যাই। ফজলু ভাই বলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে উনি যত সহজভাবে বলছে বিষয়টা আসলে এরকম সহজও না। তৎকালীন সময়গুলোতে দেখেন জিওর্দানো ব্রুনোর কথা মনে পড়ে, লোকটা কিন্তু এত জি, সহজভাবে তো সব মেনে নিত না। তো এই এই সব ইস্টাবলিশমেন্টের পিছে বিশেষ লক্ষ লক্ষ করে মানুষের জীবন আছে, হ্যাঁ 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 জীবন হ্যাঁ, দিতে এবং হয়েছে। সত্য হ্যাঁ, উপলব্ধি আছে, সত্য এসব, উপলব্ধি আছে। জি 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 হ্যাঁ, জি। জি, আমি আমি এটা বলতে চাচ্ছি। আচ্ছা, আর ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ফজলু যে ভাই আপনাকে যে অসংখ্য ঈশ্বর, ধন্যবাদ। বাবু ভাই হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, ফজলু ভাইকে আরেকটু আর শেষ কিছু করি। বলবেন, দু একটা কথা বলবেন? না, ওই যে বাবু ভাই ঈশ্বর ঈশ্বর বলতেছিলেন, আসলে ঈশ্বর এমন কিছু গুণাবলীর সমষ্টি যে গুণাবলীর ভিতর পারস্পরিক সংঘর্ষও কিন্তু বিদ্যমান। যাই হোক, এর বেশি কিছু আর বলা ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে ভাই, প্রসন্ন ভাই, পরে আমরা এ নিয়ে আলোচনা করবো। আবার আবার আপনাদের দাওয়াত দেওয়া থাকলো, আপনারা আসবেন, গল্প করবেন, কথা বলবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি, লক্ষ্য ধরেন এখানে আলোচনার একটা লক্ষ্য তো আছে। আচ্ছা, তাহলে আপনাদের একটু বিদায় দিলাম। বাবু ভাই আপনাকে একটু বিদায় দিলাম, অবশ্যই। অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তো ধন্যবাদ। এখানে বিদায় দেওয়াও যাচ্ছে না, আপনি তাহলে লিভ নেন, তাহলে ভালো হয়। আমি এখান থেকে বিদায় দিতে পারছি না, কারণ সেন্স টু ভিউয়ার। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা জিনিস আসলো, কি যে এক এক সময় এক একটা আসে জানি না। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাবু মিয়া ভাই, যুক্ত হয়েছিলেন ফজলুর রহমান ভাই, যুক্ত হয়েছিলেন আমার মামু, আরো যুক্ত হয়েছিলেন মানুষের ইতিহাস। অনেক ভাই আমাদের সেখানে যুক্ত হয়েছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এতক্ষণ শুনলেন এবং যারা এই আলোচনায় অংশ নিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমার যে লক্ষ্যমাত্রা, আমি যে লক্ষ্য নিয়ে কাজ করি বা লক্ষ্য নিয়ে কথা বলি, সেই লক্ষ্যটা খুব বেশি বড় আকারের নয় যে আমি ধর্মটাকে উৎপাটিত করে দেব বা ধর্ম থেকে মানুষকে বিচ্যুত করে ফেলবো বা নাস্তিক বানিয়ে দেব। আমি এরকম না। আমার যে মূল ছোট্ট একটি দাবি, যে পৃথিবীর উপরে যে ঘটনাটা ঘটে গেছে, যেটা বিবর্তন ঘটেছে, পৃথিবীর 454 কোটি 30 লক্ষ বছর যে বয়স, এই বয়সের ভিতর দিয়ে যা আমরা পৃথিবীতে দেখি, তার চিহ্ন আমাদের পৃথিবী বহন করে। আমাদের এই মা, পৃথিবীটা আমাদের মায়ের তুল্য। সে আমাদেরকে জানান দেয় যে আমার বক্ষে কি কি ধারণকৃত আছে, আমি কি কি প্রমাণ বহন করি। তো সেই জায়গাটা যদি একটু স্পষ্ট করা যায়, তাহলে আমার মনে হয় যে অন্তত বিবর্তনটাকে কেউ ঢেলে ফেলে দিতে পারবে না। বিশেষ করে ইউরোপীয় সমাজ এটা মেনে নিয়েছে, কিন্তু আমাদের এই মুসলিম এবং কিয়দ অংশে হিন্দু সমাজ, এরা আসলে মেনে নিতে পারেনি। আর গৌতম বুদ্ধের অনুসারী যারা, তারা আসলে ইহজগতে থাকে কিনা আমার সন্দেহ আছে। তাদেরকে আমরা কখনো বাস্তবে কোথাও পাই না, না পাই বিতর্কে, না পাই কোনো জায়গায়। শুধু একটা জায়গায় পেলাম, সেটা আপনার রোহিঙ্গাদের কচু কাটা করার ক্ষেত্রে তাদেরকে দৃশ্যমান আকারে দেখলাম। তাছাড়া তাদের আমরা উচ্চ বাচ্য কোথাও দেখি না। তাদের খোঁচা মারলেও কোনো কথা বলে মনে হয় না, আমার অন্তত চোখে পড়েনি। আর যত বৌদ্ধ ধর্মের অনুসারীরা খুব রেয়ার, বাংলাদেশে তো নাই বলতে গেলে চলে। যারা আছে তারা কোথায় আছে না আছে বলতে পারবো না। তবে হিন্দুরা কিছুটা রিয়াক্ট করে, ভারতীয় হিন্দু আছে তারাও রিয়াক্ট করে, বাংলাদেশে হিন্দুরাও রিয়াক্ট করে, আর মুসলমানরা তো রিয়াক্ট করেই। বিবর্তনের কথা বললে সব থেকে বেশি রিয়াকশন দেখায় মুসলমানরা। এটা কেন করে? এটার আমার উপলব্ধি যে এরা আসলে পৃথিবী সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা রাখে না। যদিও এটা নিয়ে আমাকে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। সাইফুল্লাহ ভাই আমাকে সেদিন একটা লাইভে আমি যুক্ত হয়েছিলাম, সেখানে অনেক কোশ্চেন করেছেন। আমিও বলেছি যে আপনি আসেন, পৃথিবী সম্পর্কে আপনার সাথে আলোচনা হবে। তবে আমার কাছে মনে হলো ওই অংশটা ওনারা কেটে দিয়েছেন হয়তোবা ওই লাইভের। তো জানি না আমি প্রকৃত ঘটনাটা কি, আমার ভুল হতে পারে। তবে আমি সাইফুল্লাহ ভাইকে বারবার অনুরোধ করেছি, আপনি আসেন আমার লাইভে, আমার এই ফেসবুক লাইভেই হোক বা স্ট্রিমের লাইভেই হোক, আসেন, কথা বলি। তবে আমি কথা বলতে ভয় পাই না, আমি কথা বলতে লজ্জা বোধ করি না। আমি আমার একটা কোয়ালিটি বলতে পারেন আপনারা, সেই কোয়ালিটিটা আগামী আলোচনার বিষয় জানাবেন, নতুন বিষয় হলে ভালো হয়। হ্যাঁ, তো আপনি ওই কনসেন্স নিয়ে আলোচনা করবেন বাবু ভাই, আপনার বলা থাকলো। আপনি চাইলে কনসেন্স বিষয় আলাপ করতে পারেন। কনসেন্সটারও সাথে কিন্তু এই পৃথিবী জীবন ও বিবর্তনের ব্যাপারটি একেবারে ফেলে দেওয়া যায় না। আপনি এই এই শিরোনামেও আপনার ওই আলোচনাটা তুলে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই গল্পটা এমন গল্প, আমি যে গল্পটা শুরু করেছি সেই গল্পটা এমনই যে গল্পের কোনো শেষ নেই।
আপনারা জানেন এরকম একটা বই আছে যে গল্পের শেষ নেই। তো এই মানুষের এই উৎপত্তি এবং পৃথিবীতে জীবনের উৎপত্তি এবং পৃথিবীর উৎপত্তি, এটা যদি আমরা শুরু করি তাহলে আমাদেরকে 1380 কোটি বছর পিছনে যেতে হবে, যখন বিগ ব্যাং হয়েছিল, মহাবিশ্বের সূচনা। তো মহাবিশ্বের সূচনা থেকেই পৃথিবীর উৎপত্তির ইতিহাস জড়িত। কাজেই আমাদেরকে পৃথিবীর ইতিহাস জানতে গেলে, মানুষের ইতিহাস জানতে গেলে আমাদেরকে অবশ্যই বিগ ব্যাং এ যেতে হবে। আপনারা ওই যে অমল দাশগুপ্তের একটা বইয়ের সাজেস্ট করেছিলাম আমি, যে পৃথিবীর ঠিকানা। ওনার লেখা আরো একটা বই আছে মহাকাশের ঠিকানা, প্রাণের ইতিবৃত্ত। প্রাণের ইতিবৃত্ত, মহাকাশের ঠিকানা, পৃথিবীর ঠিকানা আর প্রাণের ইতিবৃত্ত, খুবই বিখ্যাত বিখ্যাত কয়েকখানা বই। হ্যাঁ, তো যাই হোক, তো আমি যে কারণে এই এই বিবর্তনটাকে হাইলাইট করি বা বিবর্তনটাকে তুলে ধরার চেষ্টা করি, বিবর্তনের বিরুদ্ধে যারা কথা বলে, আমি আজ পর্যন্ত এইরকম একটা মানুষকে খুঁজে পাইনি, আমার ব্যর্থতা হতে পারে, যে বিবর্তনটাকে অস্বীকার করে, বিবর্তনটাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, অথচ পৃথিবী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে। আমি এরকম লোক আজও খুঁজে পাইনি, বাস্তবেও পাইনি, আর আমি এই ভার্চুয়াল জগতে এখনো পর্যন্ত পাইনি। এটা নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে। আমাদের দেশে 99.5% লোকের পৃথিবী সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই, এবং ধারণা যে নেই এটা তারা তাও জানে না। এখন তাদের সামনে গেলে, তাদেরকে প্রশ্ন করলে তারা আবার বিরক্ত হয়, বিব্রত হয়, আমাকে বলে নাদান, বোকা, নির্বোধ, শিশু, হ্যাঁ, কেবল পাগলা গারদ থেকে বেরিয়ে আসলো, এই ধরনের কথা বলে। বলুক, সেটা বিষয় না, আমি তাতে মনে করি না, কারণ শিশুরা শিশুর মতো কথা বলবে, এটাই স্বাভাবিক। তো তাদের সামনে সবাই শিশু। তো প্রশ্ন হলো যে এই যে ধারণাটা রাখে না, এই যে পৃথিবী সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা রাখে না, এটা যে আমি যারা ভূগোল পড়াই, যেমন আমার এখানে স্কুল আছে, বিভিন্ন স্কুলে যারা ভূগোল পড়ায় তাদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে দেখেছি, কথা বলে দেখেছি, তারাও পৃথিবী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না। তারা ওই বই পড়ে আর পড়ে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেসিক্যালি সে বোঝে না বিষয়টার সম্পর্কে। একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করলে বোঝা যায় সে পৃথিবী সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা রাখে না। তা আমি দীর্ঘদিন ধরে এই চেষ্টাটি করে আসছি, এমনকি আমাদের একটা বিজ্ঞান ক্লাব আছে, সেই ক্লাবের আমি সভাপতি। আমার বিজ্ঞান ক্লাবটা তৈরির একটা উদ্দেশ্যই ছিল যে পৃথিবী সম্পর্কে একটা ধারণা সামাজিকভাবে গড়ে তোলার চেষ্টা করব। আমি যার কারণে বিভিন্ন স্কুলে যাই, বিভিন্ন কলেজে যাই, যে অনেক ছাত্রছাত্রীকে বক্তব্য দিয়ে শোনাই, আলোচনা করি। হ্যাঁ, তো চেষ্টা করি পৃথিবী সম্পর্কে মিনিমাম একটা ধারণা দেওয়ার, যে আসলে পৃথিবীটা কি, ঋতু পরিবর্তন কেন হয় এখানে, তারপরে দিন রাত হয় কেন, দিন রাত ছোট বড় হয় কেন, ঝড় বৃষ্টি কেন হয়, ভূমিকম্প কেন হয়, সুনামি কেন হয়, এই সবগুলো সম্পর্কে হালকা হালকা করে আলোচনা করার চেষ্টা করি। এর লক্ষ্য আমার হলো যে পৃথিবীর সম্পর্কে তারা একটা মোটামুটি স্বচ্ছ ধারণা অর্জন করুক। আমার যারা শ্রোতা দর্শক আছেন, আমি জানি তারা অধিকাংশই এই সম্পর্কে সচেতন। তবে যদি আপনাদের কোনো ঘাটতি থাকে বলে মনে করেন, তাহলে আপনারা এই যে নেটে পাওয়া যায়, আমিও আমার টাইম লাইনে দিয়ে দিয়েছি, পৃথিবীর ঠিকানা নামক একটি বই, অমল দাশগুপ্তের। আপনারা চাইলে এই বইটা নিয়ে পড়তে পারেন, আপনারা সহজে ওপেন করতে পারবেন। আর যদি ওপেন করতে না পারেন তাহলে আমাকে একটু জানাবেন, আমি যে দিলাম টাইম লাইনে আদৌ সেটা সঠিক কিনা আমি বলতে পারলাম না, বা সেটাকে সবাই দেখতে পারছেন কিনা। তো যাই হোক, আপনাদের সাথে অনেক সময় কাটালাম, কয়টা বাজে তাও জানি না, একটা বেজে গেছে। দেখ, আপনাদের শুভকামনা থাকলো, আপনারা আমার সাথে যুক্ত হবেন, বা যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আবার আগামী দিনে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।